অনেক টেক্সট এসে গেছে, দিদি তুমি কোথায়? সরি আমি একটু 2-3 মিনিট হয়তো লেট হয়ে গেছি আজকে। চলো তোমরা চটপট চটপট সবাই জয়েন করে নাও। ওকে, আমি একটু ওয়েট করি, সবাই আস্তে আস্তে জয়েন করুক। এখন আমি কিছু দেখতে পাচ্ছি না, আজকে সব গন্ডগোল করে ফেলেছি। গন্ডগোল করে ফেলেছি বলতে আমি কন্টাই থেকে এসেছিলাম জাস্ট বাড়িতে 2 দিন আগে। তো আমি আমার যে আমার এই গল্পগুলো তো একটুখানি আমাকে রেঞ্জ করতে হয়, যে কিভাবে বলবো পরপর পরপর একটুখানি পয়েন্ট ওয়াইজ নোট ডাউন করতে হয়। তো আনফর্চুনেটলি আমি আমার মাই খাতা কিচ্ছু আনিনি আজকে, ঠিক আছে? তো সব কিছু বাড়িতে, আমি শুধু নিজে মূর্তিমান চলে এসেছি তোমাদের সামনে গল্প শোনাবো বলে। তো এই জন্যই বলে না, আমি এই যে স্টক করে রাখি যে স্টোরিগুলো, যেগুলো আমার কাছে অডিওগুলো ছিল ফোনে, যেগুলো তখনও পর্যন্ত আমার পেন ডাউন করা হয়নি, ওগুলো পেন্ডিং পড়েছিল। যদিও আমি এমনিও প্রমিস করেছিলাম যে আমি বলে দেবো এই উইকে, ওগুলোকে আমি আজকে এই উইকটাতে স্টক আউট করব। তবু ভালোই হলো, আমি ওগুলো মানে ভুলে গেছি সামাও। তো ওগুলো আজকে আমি নিয়ে চলে এসেছি ঝুলি। আচ্ছা, তো এখন আয়শা পড়ছি, কে লিখছে? সঞ্চারী বাসু, সুইট অফ ইউ। আচ্ছা, আমাকে একটু কনফার্মেশন দিয়ে দাও। গুড ইভিনিং লিখছে মোম ঘোষাল। ওকে, আমাকে একটু কনফার্মেশন দাও যে আমি টপটা কি সুন্দর? বেশ বেশ, এই টপটা তোমার চাই? আমি ডিটেলস দিচ্ছি। টপটা যে আমাকে পাঠিয়েছে সেই মানুষটাও ভীষণ সুন্দর, গার্গী মুখার্জি ফ্রম বর্ধমান। ও আমাকে আজকে এত সুন্দর একটা টপ পাঠিয়েছে। ওর কাছে কিন্তু খাদি, কলমকারি, এইরকম একদম পিওর কটন মেটেরিয়ালের 3/4 বা তোমরা যদি হাফ স্লিভ পছন্দ করো, গরমের দিনে যারা অফিস গোয়ার্স তারা ম্যাক্সিমামই একটু এই 3/4টা বেশি পছন্দ করে, রোদ কিছুটা অ্যাভয়েড করা যায় হাতে, নাহলে এমনিতেই আমাদের হাতগুলো যা ট্যান হয়ে যায়, ওটা আরো রোদ পড়লে যত বেশি রোদ খাওয়াবে তত বেশি ট্যান হবে। তো আমার মনে হয় ও হচ্ছে একদম একটা ওয়ান টাইম ডেস্টিনেশন, যেখানে তোমরা এই রকম সুন্দর সুন্দর রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ওয়ার্সের কালেকশন পেয়ে যাবে। দারুণ দেখতে দেখতে খাদি টপ, খাদির এটা তো কলমকারি বোধহয় বলে এই প্রিন্টটাকে, বা ধরে নাও তোমার ওর কাছে প্লাজো, কাঁথা স্টিচের সুন্দর সুন্দর টপস অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রকমের ব্রাইট কালার, তার সাথে সাথে ডিজাইনস গুলো ভীষণ সুন্দর সুন্দর। তো আমি গার্গি নাম্বারটা একটু দিয়ে দিই তোমাদেরকে, 8016093313, 8016093313। আবার গরম পড়ে গেছে, তেরে গরম পড়ে গেছে। সো আর দেরি না করে চটপট চটপট আবার সামার কালেকশন, আবার নতুন করে সব মানে শপিং করা স্টার্ট করতে হবে। অ্যান্ড মোর ওভার সোয়েটার্স পরে আর ভেতরে যা কিছু পরে নিয়ে ম্যানেজ করা যাবে না, সেই দিন চলে গেল। তার মানে এখানে আবার নতুন করে কিছু তো শপিং করতেই হবে। তো যারা ভাবছো যে হ্যাঁ আবার অফিসে গরমকালে পড়ার জন্য কয়েকটা জিনিসপত্র কেনার দরকার আছে, যারা কুর্তিতে কমফোর্টেবল, সালোয়ার কামিজ তো আছেই, বাট তার সাথে যারা কুর্তি পরতে ভালোবাসো দে ক্যান হ্যাভ আ ট্রাই। তো আমার মনে হয় দারুণ যাবে। একদম শর্ট কুর্তিজ ওর কাছে আছে, লংও আছে। তো আমাকে যেটা পাঠিয়েছে সেটা শর্ট, তার জন্য আমার বেশি পছন্দ হয়েছে। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। হ্যালো শ্রেয়া, লাভ ইউ সো মাচ। সুস্মিতা রয় লিখছে লাভ ইউ টু। আচ্ছা, একটা মিস্টেক ছিল আমার আগের, সেটাকে একটু রেকটিফাই করে দিই। লাস্ট ডে মানে 13th আমি যখন এ বাড়ি থেকে লাস্ট লাইভ করেছিলাম, তখন আমি আমার পিকনিকের দিন আমি যে গিফটসগুলো পেয়েছিলাম আমি দেখিয়েছিলাম, এবং খুব বোকার মতন বলতে মানে নাম বলতে পারছিলাম না। কয়েকটা গিফটস আমি বুঝতে পারছিলাম না যে কে দিয়েছিল। তো আমার মনে হয় তারা একটু মনে হার্ট হয়েছে আমার কাছে, যে শ্রেয়া আমার নামটা ভুলে গেলে, বা আমি দিদি ভালোবেসে তোমাকে দিলাম, তুমি এটা মনে রাখতে পারলে না। তো একদম দুঃখ করবে না প্লিজ, আমি সত্যিই ভুলে গেছিলাম। তো আমি একবার বলে দিচ্ছি, এই যে আমাদের সঙ্গীতা ভট্টাচার্য, সঙ্গীতা আন্টি এসেছিল। আমি এই যে ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখিয়েছিলাম, এটা সুদূর সিমলা থেকে উনি নিয়ে এসেছিলেন। এটা হয় না ওই ভেতরে ধুনো বলো, ধুনো দিলে ধোঁয়াটা এখান দিয়ে বেরোবে, বা লাইটটাও তুমি যদি ভেতরে ছোট ক্যান্ডেলও জ্বেলে দাও তাহলে আলোটা চারিদিকে ছড়িয়ে যাবে, বাট আগুনটা ডাইরেক্টলি তুমি দেখতে পাবে না। তো এরকম বিভিন্ন পারপাসলি এটাকে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? তো এটা ভীষণ সুন্দর, এটা সিমলা থেকে আমার জন্য সঙ্গীতা আন্টি নিয়ে এসেছিল। আর একটা মিস্টেক আমি করেছিলাম, সেটা হচ্ছে এই যে মিল্টনের একটা ছিল, তো ওটার মানে প্যাকটার মধ্যে ছিল কিন্তু কোনো কিছু না, এটা ছিল, এই দেখো এই বটল ক্রাফট ওয়ার্কটা ছিল, যেটা বুলবুল আমাকে করে পাঠিয়েছিল। ঠিক আছে, ইটস এক্সেলেন্ট, দারুণ সুন্দর দেখতে, একটা ক্লাসি শোপিস বলতে পারো, যেটাকে আমরা ঘর সাজানোর জন্য
মানে এখন এটা খুব ট্রেন্ডি একটা গিফট। তো ও এটা হ্যান্ডওয়ার্ক করে অ্যান্ড এক্সেলেন্ট ওয়ার্ক, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর লেগেছে আমার। তো এটা আমি ভুল করে বলে ফেলেছিলাম, ভুল করে বলে দিয়েছিলাম যে এটা বুলবুল পাঠিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি বুলবুল মানে ওই এটার প্যাকেটটা দেখে আমি বুঝতে পারিনি। ওকে, অ্যান্ড ওয়ান মোর থিং, আজকে আমি আরেকটা গিফট পেয়েছি, সেটা একটু দেখিয়ে দিই। এটা একটা ওয়াচ পেয়েছি আমি, দেখো এটা ফ্যাশন কানেকশনের, সরি ফ্রেঞ্চ কানেকশনের এই ওয়াচটা, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি স্মার্ট, এক্সেলেন্ট। এটা আমার হাতে না একটু বড় হয়েছে, এটা আমার হাতে একটুখানি ফিট করাতে হবে। আমার নামটা বলো। গৌতম সেন, এত কাঁদছে, ওরে বাবারে, এই তো তোমার নামটা বলে ফেলেছি, এত কেঁদো না ভাই, প্লিজ কেঁদো না, আমি তোমার নামটা বলে ফেলেছি। তো এত গিফট টিপস পেয়ে আমার ভীষণ মনটা আবার ভালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো এ বাড়িতে ছিল বলে আমি এগুলো বলতে পারছিলাম না। আর একটা ফুলে বোকে দেখিয়েছিলাম, সেটা এখন আর নেই আমার কাছে, ওটা আমি বলছিলাম না কে পাঠিয়েছে আমি বুঝতে পারছি না, ওটা পূজা সর্দার, ইয়েস পূজা আমাকে ওটা পাঠিয়েছিল। তো এগুলো আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। গল্প শুনবো না আজ, না আমি আজকে শুধু গল্প করবো গো তোমার সাথে, তাই তুমি জানো না আমি শুরুতে একটু বাজে বকি, একটু টলারেট করো, তারপরে গল্প বলবো। আচ্ছা, তোমার লাইভ চালিয়ে দিলে ছেলে মেয়েকে ঘুম পাড়াচ্ছি। আচ্ছা মধুচন্দা, ঠিক আছে, তো তোমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ুক তাড়াতাড়ি, আর তুমি শুনতে থাকো আমার কাছে হাড় কাঁপানো কিছু ভূতের গল্প। তাহলে অ্যাজ আই টোল্ড যে আমার কাছে আমার ডায়েরি তো নেই আজকে, তো যেগুলো আমি হাতের কাছে পেয়েছি, যেগুলো আমার মনে হয়েছিল যে এগুলো অনেকদিন ধরে স্টকড হয়ে পড়ে রয়েছে, লেটস টক আউট। তো আজকে স্টার্ট করছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প তার মধ্যে থেকে ঝুলি থেকে বেরিয়ে এসেছে। শোনো, ফার্স্ট একটা খুব ক্রিপি একটা স্টোরি দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, আমার ভয়েসটা প্রপারলি আসছে তো? কেন এটা বারবার আমি জিজ্ঞেস করছি, কারণ আজকে আমি কিন্তু মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি ও বাড়ি থেকে। দাস আই এম আস্কিং, একটু আমাকে কেউ কমেন্ট করে দাও যে আমি প্রপারলি অডিবল কিনা। কোথা থেকে লাইভ করছো দিদি? মার বাড়ি থেকে। আচ্ছা, অনেকদিন পর তোমার লাইভে এসেছি, লিখছে পারমিতা ভট্টাচার্য। কালপুরুষের গল্প আছে কিন্তু আজকে বলবো না। আচ্ছা, খুব মিষ্টি লাগছে দিদি তোমাকে, থ্যাংক ইউ। আচ্ছা, অল ক্লিয়ার, তোমাকে আজ খুব ব্রাইট লাগছে, মেবি ব্যাকগ্রাউন্ডের জন্য না, ব্যাকগ্রাউন্ডের জন্য না, আজকে ফার্স্ট টাইম ভাবলাম রিং লাইটটা এত খরচা করে কিনেছি একটু ইউজ করি, তো আজকে ওই জন্য রিং লাইটটা দিয়েছি বলে ওই জন্য একটু বেশি ব্রাইট লাগছে। তো অ্যাকচুয়ালি এটা নিয়ে যাওয়া যায়, আমি নিয়ে গিয়ে যে রাখবো না কন্টাইতে, এটা থাকবে না, মানে দুদিনে এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানে আমি যাদের সাথে থাকি যে জঙ্গলটার মধ্যে, তাতে যে মুংলি টুংলিরা থাকে, তাতে আমার মনে হয় না এইসবের মেনটেন্যান্স করা আমার পক্ষে পসিবল। সো এটা একটা ডিফিকাল্ট ব্যাপার, রোজ খোলাপড়া করতে হবে। আর যদি মানে আমি মনে করি কি আমি একটু স্ট্যান্ডটাকে সাইড করে কোথাও রাখলাম, মানে বাকি ইউটিউবাররা যা করে আর কি ধরো, তো সেটা আমার বাড়িতে পসিবলই নয়। তো ওই জন্য ভয় আমি নিয়েই যাই না, তো থাক এখানেই থাক, মা যত্ন করে রাখে। তো আজকে ভাবলাম যখন আছে চলো লেটস ইউজ, এই আর কি। খুব সুন্দর লাগছে, লিখছে গার্গী মুখার্জি, থ্যাংক ইউ গার্গী আমাদের সাথে জয়েন করেছে। আমি যার টপটার কথা বলছিলাম, গার্গী ফ্রম বর্ধমান, ওর কাছে হিউজ কালেকশন আছে এরকম টপসগুলো, প্লিজ গো অ্যান্ড পারচেজ, দারুণ কালেকশন আছে ওর কাছে, চটপট শপিং করে নাও। আচ্ছা, ভয়েস একদম ঠিক আছে, বেশ, তাহলে এবার আমি একদম আর কথা না বাড়িয়ে স্টোরিতে যাচ্ছি। আজকে ফার্স্ট চ্যানেলের জন্য আমি রাখছি প্রচুর ভয়ঙ্কর ভূতের গল্প, আর সেকেন্ড চ্যানেলে যখন যাব তখন সেখানে আমি আজকে দুটো এক্সপিরিয়েন্স বলবো। একটা হচ্ছে আমি বেশ কিছুদিন আগে একটা বশীকরণের ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটার একটা প্রচন্ড ইন্টারেস্টিং আপডেট আছে, মানে এতটা ইন্টারেস্টিং যে তোমরা কল্পনা করতে পারছো না, খুব মর্মান্তিক একটা পরিণতি, কিন্তু ব্যাপারটা যারা শুনবে শ্রোতারা প্রচন্ড এনজয় করবে গল্প হিসেবে। তো সেই একটা আপডেট আছে যেটা আমি শেয়ার করব, আর তারপরে একটা ভীষণ ইউনিক, তোমরা জানো ওইখানে গল্প মানে শুধু ভৌতিক বা দৈবিক এরম ব্যাপার নয়, ওখানে আমি নানান রকমের আস্বাদের গল্প বলি। তো আজকেও একটা বলবো যেটা হয়তো ডাইনি থিমটার উপর বেস করে, বাট লেটস সি, মানে আমি স্টোরিটা শুনে ভীষণ মর্মাহতও হয়েছি, আমার খুব খারাপও লেগেছে, আবার এনজয়ও করেছি ইকুয়ালি। তো ওটা আমি ভাবছি তোমাদের সাথে না শেয়ার করলে তো নয়, তো ওটা আজকে ডেফিনেটলি তোমাদেরকে বলবো। তো প্রথমেই আচ্ছা, বাবা মনে আছে ঘটনাটা, লিখছে অমৃতা। হ্যাঁ, মানে ওই ঘটনাটা এমনিতেই খুব ভয়ানক ছিল, তো ওটার একটা খুব স্ট্রং আপডেট আছে যেটা আমি আজকে শেয়ার করব। সো আমি এবার ফার্স্ট স্টোরিটাতে যাচ্ছি। এই স্টোরিটা আমাকে পাঠিয়েছে মৌ।
মোর পুরো নামটা প্লাস তোমার লোকেশনটা একটু মেনশন করতে বারণ করে দিয়েছে, তো যার জন্য আমি খুব ডিটেলিংয়ে যাচ্ছি না, কিন্তু মোয়েরই পাঠানো আমি আজকে পরপর কিছু গল্প প্রত্যেকটাই ভীষণ ভয়ঙ্কর আমি শেয়ার করব। আচ্ছা, প্রথম যে গল্পটা বলবো সেটা মোয়ের ঠিক পাশের বাড়ির একটা ঘটনা। মৌদের পাশের বাড়িটাতে এক মানে জেঠু জেঠিমা, তাদের ছেলে মানে সেই দাদা বৌদি, আর তাদের আবার এই কিছুদিন আগে একটা বেবি হয়েছে, যে এখন অবশ্য একটু বড় হয়ে গেছে বাচ্চাটা। সেই বাচ্চাটা যখন 2-3-তে পড়তো, সেই তখনকার একটা ঘটনা। বাচ্চাটা তখন 2 বা 3-তে পড়ে, এরকম একটা সময়ে হঠাৎ করে বাচ্চাটাকে কি করতো, ওর মা সন্ধেবেলা পড়াতে বসাতো। পড়াতে বসিয়ে অনেক সময় মানে 2-3-তে উঠে গেছে মানে বাচ্চা মোটামুটি কিছু কিছু ম্যাথস তো নিজেই সলভ করতে পারে, তো ওকে কিছু অঙ্ক দিত, দিয়ে বলতো তুই এটা কর, আমি রান্নাঘর থেকে আসছি, যেটা আমাদের প্রত্যেকের মায়েরাই করে থাকে। তো সাডেনলি ওই ভদ্রমহিলা নোটিস করলেন যে একটা শুক্রবার, সেই শুক্রবার দিনটাতে হঠাৎ বাচ্চাটা ঘর থেকে চিৎকার করে উঠেছে যে মাম্মা তাড়াতাড়ি এখানে এসো। ওর মা তো দৌড়ে এসেছে, কি হয়েছে কি হয়েছে, তো বলছে মাম্মাম ওই দেখো, বলে বাচ্চাটা যেখানে পড়ছে ওর স্টাডি টেবিলটার ঠিক উল্টো দিকে একটা আলমারি আছে, সেই আলমারিটার পাশে, তার পাশে একটা হচ্ছে ওদের থাম গেছে, তো ওইটার মাঝখানে একটা ছোট্ট স্পেস আছে, ওই স্পেসটার মধ্যে দেখছে একটা মানে কাউকেও দেখানোর চেষ্টা করছে। তো ওর মা তাকিয়ে বলছে কি আছে ওখানে, তো কিছু নেই। বলছে দেখো আমাকে ওই দিদিটা না ভীষণ ভয় দেখাচ্ছে দেখো। তো ওর মা বলছে কি বলছো বাবু তুমি, কোথাও ভুল হচ্ছে, তোমার ওখানে তো কেউ নেই। তো বলছে না না ওই দিদিটা আমাকে তো দাঁত খিচাচ্ছে, মুখ ভেঙাচ্ছে। তো বলছে কে মুখ ভাঙাবে, কি মুখ ভাঙাচ্ছে তোমাকে, তো না এইভাবে দেখাচ্ছে, এরকম ভাবে ও এক্সপ্রেশন দিয়ে দিয়ে দেখাচ্ছে যে দিদিটা এরকম করে মুখ ভাঙাচ্ছে আমাকে। তোর খুব ভয় লাগে, এবং ওর মা ব্যাপারটাকে ইগনোর করে যায়। ফার্স্ট ডেতে ওর মা কিছু বলেনি, আবার যখন স্যাটারডে সানডে পড়তে বসেছে এভরিথিং ইজ নর্মাল, তো ওর মা আর বিষয়টাকে গুরুত্বই দেয়নি। ঠিক পরের ফ্রাইডে সিমিলারলি ওর মা ওকে পড়াতে বসেছে, অ্যান্ড আবার ঠিক ওই পড়তে বসে ও ওরকম দৌড়ে রান্নাঘরে চলে গেছে, দিয়ে বলছে মা আমাকে ভীষণ ভয় দেখাচ্ছে ওই দিদিটা, বলে ভীষণ কাঁদছে। তো তখন বলছে কে ভয় দেখাবে তোমাকে, ঘরে তো কেউ নেই বাবা। তো তখন বলছে না আমাকে ভয় দেখাচ্ছে, মানে দীপু বাচ্চাটার নাম, বলছে আমাকে ভীষণ ভয় দেখাচ্ছে ওই দিদিটা দেখো। তো আবার গিয়ে ওর মা দেখছে, ভালো করে দেখছে, না আলমারির পাশে ওই গ্যাপটার মধ্যে তো কেউই নেই, কিছুই নেই। তা কি বলতে চাইছে ও, তো বলছে ওর মা সেদিনও ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে ইগনোর করে যায়। তোমার কোথাও ভুল হচ্ছে বেটা, বলে কোলে নিয়ে একটুখানি আদর টাদর করাতে, যে মা আসছে মার প্রেজেন্সে কিন্তু ও আর কিছু বলছে না। এরপর থার্ড উইকে ও ওরকম আবার ওর মা পড়াচ্ছিল, পড়াতে পড়াতে উঠে বোধহয় একবার রান্নাঘরে গেছে, ঠিক সেটাও কিন্তু একটা নেক্সট ফ্রাইডে। তো একই রকম ভাবে চিৎকার করছে যে মা আমাকে দিদিটা ভীষণ ভয় দেখাচ্ছে, আমাকে ডাকছে, মা মা এদিকে এসো ডাকছে। তো ওর মা সেদিনকে একটা কিছু ডাউট হয়েছে, তো ওর মা আসে, এসে ওর পাশে শান্ত হয়ে বসে, বসে ওর হাতটা ধরে বলছে যে আচ্ছা বাবা তুমি ওই দিদিটাকে জিজ্ঞাসা করো তো, তুমি মানে ওটা কে, জিজ্ঞেস করো তো কে কি বলছে তোমাকে, জিজ্ঞেস করো। তো বলছে মাম্মাম আমার ভয় লাগছে। তো তো ওর মা ওকে এরকম কোলের ওপর বসিয়ে বলছে যে কোনো ভয় নেই, আমি তো আছি, আমি তোমাকে বলছি কোনো ভয় লাগবে না তোমার, তুমি জিজ্ঞেস করো দিদিটা কে, দেখো তো কি বলছে আর কেমন দেখতে আমাকে বলো। তো ও যেটা বলেছে যে ও যখন জিজ্ঞেস করেছে এই তুমি কে, তখন নাকি ওপাশ থেকে আলমারির পাশ থেকে ওকে কেউ বলেছে, সেটা অদৃশ্য কেউ, যাকে কিন্তু ওর মা দেখতে পায়নি, সে উত্তর দিয়েছে আমি তোমার বাবার বান্ধবী। তো মানে এরকম কিছু বলেছে, মানে মেয়ে বলছে, ও হয়তো বলেছে বন্ধু, তো ওকে যখন বলেছে ওর মা বলছে যে বোধহয় ওকে বলেছে যে ওর মায়ের বন্ধু, সরি বাবার বন্ধু একটি মেয়ে। তো বলছে ওকে কেমন দেখতে, তো ছেলেটা বলছে এরকম নাকি ঝাঁকড়া 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 চুল, যতটা ওই বাচ্চাটা বলতে পারছে যে একটা পাশ কালো একটা পাশ একটু সাদাটে, অর্থাৎ বোঝা গেল যে ওর বর্ণনা অনুযায়ী হয়তো একটা দিক পুড়ে গেলে যেরকম হবে একটা মানুষের সেরকম। বলছে এই দিকটা না মা কিরকম বাজে নোংরা হয়ে গেছে, পুরো মানে কালো হয়ে গেছে, কুচকে গেছে, বাচ্চা যেভাবে এক্সপ্লেন করতে পারে, আর একদিকটা পুরো আমাদের মতন নর্মাল একদম সুন্দর সাদা, আর একটা দিক পুরো কালো পুড়ে গেছে জানো তো, মানে এরকম কুচকে গেছে জানো, চামড়াটা কি দেখে আমার নোংরা লাগছে, মানে বাচ্চা বাচ্চার মতন করে এইভাবে এক্সপ্লেন করে ব্যাপারটা। তো পরের দিন ওর মা আরো দৃঢ়ভাবে ওকে নিয়ে ওয়েট করছিল, ঠিক ইচ্ছা করে ওর মা বেরিয়ে গেছে, ঠিক ওটাও একটা ফ্রাইডে, নেক্সট যে ফ্রাইডেটায়
আবার যেই ঘুরে এসেছে তখন বলছে যে তুমি ওকে জিজ্ঞাসা করো তো যে ও কোথা থেকে এসেছে, ও কেন এসেছে। তো ও কিছু বলছে না। তো বাচ্চাটাকে যখন বলছে যে ওকে ওকে জিজ্ঞেস করো, তো বাচ্চাটা ওকে বলছে তুমি কে তুমি কে। তখন নাকি বাচ্চাটাকে ওই মেয়েটা আলমারির পাশ থেকে একটু এগিয়ে বেরিয়ে এসে একদম মানে ওদের এন্ট্রান্সটা দিয়ে ঢুকলো কেউ, ঢুকেই ধরো লেফট হ্যান্ড সাইডে মানে রাইট হ্যান্ড সাইডে বাচ্চাটা বসে স্টাডি টেবিলে পড়াশোনা করছে, আর লেফট হ্যান্ড সাইডে হয়তো ওই আলমারিটা রাখা আছে। তো এগিয়ে আসলেই মাঝখানে তোমার এন্ট্রান্সটা পড়ছে, ও এন্ট্রান্সটা দিয়ে সোজা হাত বাড়িয়ে একটা বাড়িকে ইন্ডিকেট করছে, সমানে একটা বাড়িকে ইন্ডিকেট করছে, মানে ওদের পাড়ারই ওদের অপোজিটের যে বাড়িটা তার পাশের বাড়িটাকে। তো ওর মার খুব অবাক লাগে। তো ওর মা বলছে ভালো করে জিজ্ঞেস করো তো তুমি কে। তো তখন ওই বাচ্চাটা বলছে দিদিটা আমাকে কোনো উত্তর দিচ্ছে না, দিদিটা আমাকে শুধু ওই বাড়িটা দেখাচ্ছে, মাম্মাম ওই বাড়িটা দেখাচ্ছে। আর দেখো এখনকার বাচ্চারা কিন্তু যথেষ্ট স্মার্ট, মানে এইটুকু যে কথা ও বলছে, আমার মেয়ে এখনো ক্লাস 1-এ ওঠেনি, ও কিন্তু এটা বলতে পারবে। তো কাজে আমি ধরে নিচ্ছি 2-3 এর বাচ্চাটা একদম ঠিকঠাকই বলছে যেটা ও বলছে। তো ও সমানে বলছে ওই বাড়িটাকে ওই দিদিটা দেখাচ্ছে। আর ওই দিদিটা বলছে এখনো কি তোমায় ভয় দেখাচ্ছে, বলছে না এখন আমাকে আর ভয় দেখাচ্ছে না। মানে ওই মেয়েটি যে ওকে নাকি প্রথম প্রথম ভীষণ দাঁত মুখ খেঁচাতো, মানে ওই রকম এরকম করতো, সেইটা আর করছে না। ও ওকে শান্তভাবে ও যা যা প্রশ্ন করছে সেটা উত্তর না দিক অন্তত ও কিছু ইন্ডিকেশনস দিচ্ছে। তো ওইরকম ও আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওই বাড়িটা। আর ওকে শুধু একটাই কথা বলেছে যে আমি তোমার বাবার বান্ধবী বা আমার বাবার বন্ধু, ও যেটা বুঝেছে আর কি। তো এবার ওর মা এই কথাটা রাত্রেবেলা ওর বাবাকে বলে সেদিন রাতে, যে একটা কথা বলবো তুমি কিছু মনে করো না, তোমার কি ওই উল্টো দিকের বাড়িতে কোনো মেয়ে বন্ধু বা কিছু ছিল। তো অ্যাকচুয়ালি ওর মা তো মানে কদিন আর হয়েছে বিয়ে হয়েছে, 8-10 বছর হয়েছে হয়তো। তো পরে পরে বিয়ের পরে বাচ্চা হয়ে গেছে, তারপরেই সেই বাচ্চা বড় হয়ে গেছে, মানে 8-10 বছর না হলে আরো একটু বেশি হবে, খুব বেশি হলে 12-13 বছর বিয়ে হয়েছে। তো অবভিয়াস ব্যাপার যে ওর মা ওর বাবার সম্পর্কে বা পাড়ার লোকেদের সম্পর্কে তাদের হিস্ট্রি খুব যে ডিটেলিং কিছু জানে তা নয়, কারণ খুব বেশি কি করে জানবে কারোর ব্যাপারে, এমনিতেও কারোর ব্যাপারে অত ইন্টারফেয়ারিং নয়, ওই পাড়া ঘুরে ঘুরে গল্প করার অভ্যেসটাও ওনার নেই। তো উনি খুব একটা ওনার বাবার বিষয়ে বা কিছু জানতেন না। তো এবার জিজ্ঞাসা করে যে তুমি বলতে পারো যে কি ব্যাপার বলো তো ওই বাড়িতে, তোমার কি কোনো বান্ধবী থাকে বা কোনো বন্ধু বা কেউ থাকতো, এরকম কেউ আছে, সত্যি করে আমাকে বলো তো। বলছে সত্যি করে বলার কি আছে, এ তো সবাই জানে। বলে সবাই জানে মানে কি হয়েছে। তো বলছে ওই যে ওই বাড়িটাতে দেখছো, ওই বাড়িটাতে যখন মানে একদম ওদের স্কুল ডেজে তখন আর কি ওই দাদা একটা কোএডুকেশন স্কুলে পড়তেন। তো ওই কোয়েড স্কুলে একটি মেয়ে পড়তো যে ওই বাড়িতে থাকে, এবং স্বাভাবিকভাবে একই স্কুলে পড়ার দরুন বন্ধুত্ব হয়, পরবর্তীতে দেখবে একই পাড়াতে যদি বাড়ি হয় তাদের সাথে তোমার এমনিতেই কানেকশন খুব স্ট্রং হবে। তো ওই দাদার ওই সামনের বাড়ির মেয়েটির সাথে স্বাভাবিকভাবে ভীষণ ভালো বন্ধু ছিল ওরা দুজনে। তো বলে কিন্তু ওই মেয়েটি তুমি কি করে জানলে, মানে তুমি হঠাৎ করে এরকম প্রশ্ন করছো কেন। ওর মা তখন বলছে কদিন ধরে তোমাকে আমি এটা বলিনি, কারণ আমি জানি না তোমরা কিভাবে রিয়াক্ট করবে, হয়তো তোমরা উড়িয়ে দিতে কথাটা। তো আমি আগে খুব শান্তভাবে নিজে মনোবল রেখে ছেলেকে জানার বোঝার চেষ্টা করছিলাম। ও কদিন যাবত আমাকে বলছে, প্রত্যেকটা শুক্রবার এলেই বলছে, আমি নোটিস করেছি যে আমার ভয় লাগছে, আমাকে একটা দিদি ভয় দেখাচ্ছে। তো দিদি বলছে মানে কি, ও তার মানে খুব মানে মাঝ বয়স্কা কাউকে দেখেনি, তাহলে আন্টি বলতো, তার মানে কি একটা বাচ্চা বাচ্চাই কোনো মেয়েকে দেখেছে যার দরুন ওকে কিন্তু দিদি বলে ড্রেস করছে। এবার বলছে যে ওই দিদি আমাকে ভয় দেখাচ্ছে। তা আমি ওকে পরপর 2 দিন কোলে বসিয়ে বলছি তুই ওকে জিজ্ঞাসা করতো ও কে বা কোথা থেকে এসেছে। তো ও আমাকে দুটো উত্তর দিয়েছে। এক বলেছে যে ওটা আমার মানে নাকি ওর তুমি ওর বন্ধু, কারণ বলেছে এটা আমি তোমার বাবার বন্ধু, আর দ্বিতীয়ত একটা বাড়ি ইন্ডিকেট করেছে ওটা, তো সেই ভিত্তিতে আমি তোমাকে জিজ্ঞাসা করছি। এটা শোনার পর না উনি পুরো স্টার্ট, বলছে কি বলছো তুমি। তো বলছে তুমি কি বলতে পারো যে মেয়েটি কিভাবে মারা গেছে বা কিছু। তো তখন বলছে যে আসলে ক্লাস 10 পর্যন্ত এই মেয়েটি মানে প্রচন্ড ভালো পড়াশোনায় ছিল এবং সবসময় ক্লাসে স্ট্যান্ড করতো,
তো এত ভালো পড়াশোনায় যেহেতু স্কোর করতো বলে মানে ওর সবসময় না একটা আস্তে আস্তে মানুষের দেখবে নানান রকমের অহংকার থাকে, কারোর পয়সা থাকলে তার অহংকার থাকতে পারে, কেউ পড়াশোনায় ভালো হলে, কিছু জন যেমন পড়াশোনায় ভালো হলে অন্য কারো হেল্প করে, খুব বেশি উদার হয় তারা মানসিকতার দিক থেকে। কিন্তু কিছু জন আবার হয় না যে আমি জানি বাবা আমি লিখবো আর কাউকে লিখতে দেবো না, এই টাইপের যেরকম হয়, মেয়েটা একটু খানিকটা ওই ধরনের ছিল। এবং ওর একটা ভীষণ ওভার কনফিডেন্স ছিল যে আমি মানে সবকিছুতে পারফেক্ট, মানে আমি আমার থেকে বেটার স্কোর কেউ করতেই পারে না ক্লাসে, এই একটা ব্যাপার। ও সত্যিই খুব ভালো রেজাল্ট করতো থ্রু আউট দ্য ইয়ার। তো ক্লাস 10-এ যখন ওরা 10th-এর বোর্ড এক্সাম দেয়, বোর্ড এক্সামে ও স্ট্যান্ড করতেই পারেনি, মানে কোনো কারণে ওর বোর্ড এক্সামটা এত খারাপ হয়ে গেছিল যে সেটা ও মেনে নিতে পারেনি। এবং ওইটুকুনি বাচ্চা সে এটাকে অ্যাকসেপ্টেন্স না দিতে পারার কারণে তখন ও সুইসাইড কমিট করেছিল। ঠিক আছে, ও কিন্তু মানে পড়াশোনা রিলেটেড কারণেই ও কিন্তু সুইসাইডটা করেছিল। তো এটাও আমি বলবো যে ইদানিং এইসব আজকালকার বাচ্চাদের কিন্তু এটা একটা খুব মানে ক্রুশিয়াল একটা কি বলবো প্রবলেম। বিকজ আমি একদিন কথা বলছিলাম আমাদের ওপরের আন্টি, উনিও স্কুল টিচার, আমি যার বাড়িতে ভাড়া থাকি কন্টাইতে, তো ওই আন্টির সাথে আমাদের এইটা নিয়ে একদিন আলোচনা হচ্ছিল। বলে জানিস আগে কখনো এটা দেখিনি, স্পোর্টস ডেতে আগে বাচ্চারা খেলতো, খেলার পর যখন দেখতাম যে হেরে গেছে, জিতেছে, হেরেছে, যাই হয়েছে, খুব গ্ল্যাডলি এটাকে নিত। বাট এখনকার বাচ্চা কি ক্লাস 11-12-এর বাচ্চাদেরকেও দেখি যে যখন ধর হেরে গেছে কোনো স্পোর্টসে, হয়তো ভেবেছিল যে আমি এটাতে পাবো কিন্তু পেলো না, তারা কাঁদছে, রীতিমতো কান্নায় ফেটে পড়ছে। তো আমরা তাদেরকে বকুনি দিই যে আজকে তোমরা সবে জীবনের শুরুতেই যদি ছোট ছোট পরাজয়গুলোকে অ্যাকসেপ্ট না করতে পারো, তাহলে সেক্ষেত্রে বড় হয়ে তাহলে কি করবে? কারণ ফেলিয়ারের পর ফেলিয়ার তোমরা হবে, এবং পরবর্তীতে এটা না অ্যাকসেপ্ট করতে পারলে তোমাদের মানসিক সমস্যা এসে যাবে, জীবন যুদ্ধ তো এগোতেই পারবে না। তো আমাদের কাউন্সেলিং করতে হয়। কিন্তু এইটা কিন্তু আগেকার দিনের বাচ্চাদের মধ্যে আমি কম দেখতাম। আজকে প্রায় 40 বছরের কর্মজীবন আন্টির, তো আন্টি এগুলো নিয়ে ডিসকাস করছিলাম একদিন। তো সেই একটা অদ্ভুত রকম ইনসিডেন্ট পেলাম যেটা প্র্যাকটিক্যালি ঘটেছে, যে এই মেয়েটি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছিল না যে আমি স্ট্যান্ড করতে পারিনি, এবং সুইসাইড করে। তো তখন ওর মার আর একটা ডাউট আসে যে তুমি একটা কাজ করো তো, তোমার মনে আছে যে মেয়েটি কবে সুইসাইড করেছিল? তো ওর বাবা বলে যে না দেখো আমার অত তো মনে নেই, কারণ এই ব্যাপারটা এতটা একটা মর্মাহত ঘটনা যে এই নিয়ে ডিসকাস করার মতন মানসিকতা স্বাভাবিকভাবেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের নেই। তাদের বাড়ির এরকম একটা দুর্ঘটনা, কে এটাকে নিয়ে খুঁচিয়ে ডিসকাস করবে? তো যত সবাই পারে জিনিসটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে বা জিনিসটাকে এক্সপ্রেস করে না, কোনোভাবেই কথাটা যাতে না ওঠে। তো আমি জানি না, আমার মনে নেই আর কি। তো পরবর্তীকালে ওর মার একটা প্রচন্ড ইন্টারেস্ট যেহেতু গ্রো করে গেছিল, প্লাস উনি একটু ইনসিকিউরও ফিল করছিল যে কোথাও কিছু নেই। যখন এটা দাদা 10-এ পড়তো তখনকার ঘটনা, ওর তখনকার ক্লাস 10-এর ফ্রেন্ড, তার মানে এটা বেশ অনেক বছর আগেকার ঘটনা। তাহলে এত বছর পর এতদিন কারোর কেউ কোনো উপদ্রব ফেস করেনি বা কেউ কিছু ফিল করেনি এ বাড়িতে, তাহলে সেক্ষেত্রে হঠাৎ আমার ছেলে এত বছর পর সে জন্ম নিয়েছে, তারপরে সে আস্তে আস্তে বড় হচ্ছে, এইটুকুনি ছেলে সে কেন তাকে দেখতে পাবে? তো ও যায় ওদের বাড়িতে, গিয়ে বলে যে আপনাদেরকে যদি আমি কিছু কথা শেয়ার করি আপনারা কি বিশ্বাস করবেন, বা আমার এটা বলতে হবে কারণ এটা আমার ছেলের ব্যাপার। তো তখন বলছে হ্যাঁ বলো কি ব্যাপার? তো বলছে আপনি বলতে পারবেন যে ও কবে মারা গেছিল বা কিছু? তো বলছে হঠাৎ তুমি এই প্রশ্ন করছো কেন? তো তখন ওই বৌদি বলে যে আমার ছেলে ক্লাস 2-তে পড়ে, সে হঠাৎ করে কয়েকটা শুক্রবার ধরে খুব ভয় পাচ্ছে। প্রত্যেকটা ফ্রাইডে ঠিক যখন পড়তে বসে ওই টাইমে ও কাউকে একটা দেখতে পায়, এবং সে আপনাদের বাড়িটাকে ইন্ডিকেট করছে, এবং ওই মেয়েটি কিন্তু গায়ে আগুন দিয়ে মারা গেছিল। তো বলে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পরবর্তীতে জানতে পারি, এবং সে মেয়েটি আমার ছেলেকে এটা বলেছে যে সে আমার হাজব্যান্ডের বন্ধু। তো তারপরে আমি রিলেট করতে পারি বিষয়টাকে। তখন ওরা যে ডেটটা বলে যে কবে ও মারা গেছিল, সেই ডেটটা কিন্তু ছিল একটা ফ্রাইডে। তো প্রথমে হয়তো উনিও ভীষণ বিজ্ঞান ভিত্তিকভাবে চিন্তা করছিলেন বা ভাবছিলেন যে এটা ওর কোনো ভ্রম হতে পারে, কিন্তু যখন পুরোটা একদম 2-2-4 হয়ে গেল যে ফ্রাইডে মারা গেছিল, এই পার্টিকুলার বাড়িটাতে একটি মেয়ে এরকম ভাবে পুড়ে আত্মহত্যা করেছিল। কারণ একটা ক্লাস 2-এর বাচ্চার পক্ষে সে তো কখনোই এই বিষয়টা সম্পর্কে তার মাই জানে না, তাহলে আর সে বাচ্চা কি করে জানবে? তো কাজে এটা একদম ইম্পসিবল ব্যাপার যে ওটা পুরোটা ও বানিয়ে বানিয়ে বলছে, নিশ্চয়ই বাচ্চাটা কিছু দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে আর ও কথা না বাড়িয়ে তো ওদেরকেও বলে যে আপনারা, আমার মনে হয় যে ওর সোলটা কোনো কারণে হয়তো এখনো পর্যন্ত ওই ভটকতি হুই আত্মায় হয়ে রয়ে গেছে, মানে সে কোনো কারণে শান্তি পায়নি। তো আপনারা একটুখানি কোনো পুজো আচ্ছা দেওয়ার ব্যবস্থা করুন।
তো ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কখনো কিছু ফিল করেননি, বা হতে পারে যে ও হয়তো কোনো একটা জিনিস অনেকদিন ধরেই হয়তো বাড়ির লোকেদেরকে বোঝানোর চেষ্টা করছিল, তারা নেহাত বুঝছে না বলে আজকে অন্য কাউকে ডিস্টার্ব করা শুরু করছে, তো এটা ওর মাথায় আসে। তো বলে আপনারা কখনো কোনো কিছু ফেস করেননি? তো ওরা কিন্তু স্ট্রিক্টলি ডিনাই করে যায়। ওরা বলে না না, এসব সব ভাওতাবাজি কথাবার্তা, মোটে এরকম কিছু হতেই পারে না, আমরা কোনোদিন, এত বছর হয়ে গেছে কোনোদিন আমরা ভয়ও পাই না, আমাদের কোনোদিন কেউ দেখাও দেয়নি, সব আপনার ছেলে হঠাৎ করে দেখতে পেলো, যেটা হয় খুব স্বাভাবিকভাবেই, কেউ মেনে নিতে চায় না। তো বলে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আপনি বলুন না আমার ছেলে কি করে জানবে? তোরা বলছে আপনার ছেলে কি করে জানবে আমি জানি না, হয়তো আপনি আপনার হাজবেন্ডের থেকে শুনে এইসব গল্প কথা আমাদেরকে শোনাতে এসেছেন, আমরা এইসব বিশ্বাসও করি না, আমরা কিছু করতে পারবো না। তো বলছে যদিও কথাটা বললো, কিন্তু ওদের মুখগুলো কিন্তু যথেষ্ট ফ্যাকাশে হয়ে গেছিল যখন আমি আমার ছেলের এক্সপিরিয়েন্সটার কথা ওদেরকে বলছিলাম, এবং আমার কোথাও মনে হয়েছে যে ওরা সবটাই জানে, সেটাকে ওরা কোনোভাবে একটা হাইড করার চেষ্টা করছিল। ঠিক আছে, তো যাই হোক, বললো আমার এই কথা বাড়িয়ে লাভ নেই ওদের সাথে, কারণ ওরা যা পারে করুক, আমাকে তো নিজের ছেলেটাকে ভালো রাখতে হবে। তো উনি সঙ্গে সঙ্গে ওদের ওখানে একটা খুব কাছেই একটা কালীতলা আছে, সেখানে যায়, সেখানকার পুরোহিতকে গিয়ে বিষয়টা বলে, সঙ্গে সঙ্গে বলে ছেলেকে নিয়ে যেতে। তো ওর মানে ওই বাড়ির যে জেঠু জেঠিমা, তো ঠাকুমা ওকে নিয়ে গিয়ে পুরো ঝাড়িয়ে নেয়, ওর দেহ বন্ধন দেওয়া হয়। ওদের বোধহয় বাড়িতেই কিছু পুজো আচ্ছার নিয়ম রীতি বলে দিয়েছিল যে এই রকম ভাবে আপনারা প্রত্যেক শুক্রবার করে গোপাল ভোগ চড়াবেন, বা কিছু একটা পুজো দিয়েছিল, বলেছিল এটা করবেন। তো ওটা রেগুলারলি ওরা করতে থাকে, এবং করতে 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 তারপরে দু একবার বোধহয় বাচ্চাটা বলেছে যে আমার দেখো দিদিটা দাঁড়িয়ে আছে, মানে এক ঝলক জাস্ট হয়তো দেখতে পেয়েছে, তারপরের মুহূর্তেই আর কিছু দেখতে পায়নি। তো তারপর আস্তে আস্তে ব্যাপারটা পুরো কেটে যায়, এবং ওরা ওই পুরোহিত মশাই এরকম 4টে পেরেক দিয়েছিল, ওই পেরেকটা ঘরে 4টে কোণে দিয়ে নিয়ে ওই বলে না গৃহবন্ধন করা, দেহ বন্ধন করা, এগুলো করে নেয়, এবং বাচ্চাটাকে ওই পরপর বেশ 3-4টে শুক্রবার উনি ঝাড়িয়েছিলেন, আস্তে আস্তে পুরো জিনিসটা কেটে যায়। তো তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি, অন্তত ওদের বাড়িতে আর কোনো প্রবলেম হয়নি। তো এটা ওই বৌদির দৃঢ় বিশ্বাস যে ওদের বাড়ির লোকেরা কিছু হাইড করছে, নিশ্চয় ওদেরকেও অনেকবার হয়তো দেখা দিয়েছে, বা ওরাও কিছু উপদ্রব বুঝতে পারে, ওরাও জানে যে ও এখনো আছে, কিন্তু বলে না একটা অনেক সময় যাদের খুব কাছের মানুষ চলে যায়, তাদের প্রেজেন্সটা বাড়িতে বুঝতে পারলেও তারা অনেক সময় কোনো স্টেপ নেয় না, তাদের একটা অদ্ভুত ভ্রান্ত ধারণা যে সে অন্তত আমাদের কাছে আছে, কিন্তু সে যে কাছে থাকতে থাকতে কখন একটা কাছের মানুষেরই মানে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে বড় ক্ষতি করে ফেলে, সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না। তো এটা হয়তো ওদের উচিত হয়নি, ওরাও কিন্তু যখন এই বিষয়টা শুনলে একটু গুরুত্ব দিতে পারতো, কিন্তু দেয়নি। এনিওয়েজ, এটা একদম একটা রিসেন্ট পাস্টের আমি স্টোরি বললাম, যেখানে বাচ্চাটা এখন ভালো আছে, দীপু এখন ভালো আছে, আর একটু বড় হয়ে গেছে। এটা হয়তো মানে রিসেন্ট বলতে 2-3 বছর আগের ঘটনা আর কি। তো আমার তো দারুণ ইন্টারেস্টিং লেগেছিল স্টোরিটার, ভয়ও লেগেছে প্রচন্ড। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ডেফিনেটলি একটু শেয়ার করি। তো এটাই বলার যে বাচ্চাদের সব কথা একটুখানি গুরুত্ব দিও, কখনো কিছু আনইউজুয়াল কথাবার্তা বললে একটু অন্তত ওদের কথাটা শোনা উচিত আমাদের মন দিয়ে, কারণ কখন কি ওরা অ্যাকচুয়ালি সেন্স করতে পারে মানে আমরা সেটা বুঝতেও পারি না হয়তো। এনিওয়েজ, তো এই একটা খুব ভয়ঙ্কর ইনসিডেন্ট আমার লেগেছে, কারণ বাচ্চাদের সাথে যে কোনো কিছু ঘটলেই আমার প্রচন্ড নিজের একটা অদ্ভুত রকম ইনসিকিউর ফিল হয়, মানে আমার নিজের খুব ভয় করে। আচ্ছা, মারা যাওয়ার পর কেউ আর আপন থাকে না। এক্স্যাক্টলি, মারা যাওয়ার পর কিন্তু মানে সোল টু সোল কানেকশনস থাকে, বাট আলটিমেটলি কোনো রিলেশনশিপ কিন্তু স্ট্রেক করে না। সেটা তো আমি রিবার্থের প্রচুর স্টোরি শেয়ার করেছি এবং করি। তো রিবার্থ স্টোরিগুলো বললেই তখন বোঝাই যায় যে মারা যাওয়ার পর কোনো দুটো সোলের, বা এই যে আমরা সোলমেট, মানে আমরা ভাবি কি সোলমেট বলে আমাদের একটা কনসেপ্ট আছে যে দ্যাট মিনস আমার ওয়াইফ মানে হাজব্যান্ড ওয়াইফকেই সোলমেট বলে, নট লাইক দ্যাট। সোল টু সোল কানেকশন স্ট্রং হলে সে পরবর্তী মানে বার্থে যদি তুমি বিশ্বাস রাখো পুনর্জন্মে, তাহলে সেক্ষেত্রে হয়তো সে তোমার মা, বাবা, মেন্টর যে কোনো কিছু হয়ে আসতে পারে। তো সেটা বলা যায় না ওরকম ভাবে। সোল টু সোল কানেকশন ইজ ভেরি ডিফারেন্ট। আচ্ছা, ওরকম বলো না শ্রেয়া, তোমার ছেলেমেয়েরা খুব কিউট অ্যান্ড একটু দুষ্টুমি তো করে, খুব ছোট তো না। আমি কিছু বললাম না তো, ওদেরকে নিয়ে আমি কোনো কমপ্লেনই করিনি। আমি কেন ওদের নিয়ে কোনো কমপ্লেন করতে যাবো? অ্যাকচুয়ালি দে আর মাই সুইটহার্টস। তো আমার ওদেরকে নিয়ে কোনো বিরক্তি নেই, কোনো কমপ্লেন নেই, দে আর ভেরি সাপোর্টিভ। এই তো আজকেই সকালবেলা শুভেন্দুর একটা ছোট্ট প্রসিডিওর করার ছিল, অ্যাপোলো ক্লিনিকে যেতে হয়েছিল, একটু মেডিকেল ইস্যুস ছিল কিছু। তো আমি কালকে রাত্রেবেলা আমার মায়ের কাছে ওদের দুজন
দুজনকে রেখে দিয়ে আমি চলে গেছিলাম। ওরা কালকে সারা রাত্রে আমার মানে আমার মা বাবার সাথে দিয়া আর দাদাইয়ের সাথে কাটিয়ে দিয়েছে, কারণ আজকে সকালবেলা বেরিয়ে আমাকে যেতে হয়েছে। দিয়ে পুরো সারাটা দিনই আমরা ধরো ওখানে হসপিটালে এঙ্গেজড ছিলাম, তো যার জন্য কি হয়েছে আমাদের আর মানে মানে ওদেরকে নিয়ে যাওয়ার কোনো অপশন ছিল না, না হলে আদারওয়াইজ আমি ওদেরকে বাড়িতে কখনোই ছেড়ে যায় না। তো কালকে রাত্রে ওরা দিব্যি ছিল দিয়া দাদাইয়ের কাছে, কোনো প্রবলেম করেনি। সো এটাই আমার কাছে অনেকটাই পাওয়া, মানে ওদের যে সাপোর্টটা আমরা বাবা মা হিসেবে পাই ব্যাক এন্ডে, সেটা অনেক বড় ব্যাপার আমার কাছে। তো ওদের নিয়ে আমার সত্যি কথা জেনুইনলি কোনো কমপ্লেন্সই নেই এই আর কি। কেমন আছো? ভালো আছি মীনাক্ষী। ওকে, সো এরপর আমি নেক্সট যে স্টোরিটাতে যাব, সেই স্টোরিটা হচ্ছে ওর কাকার একটা ফ্রেন্ডের সাথে ঘটনা। ওর কাকার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে পলাশ, সে একটা ব্যাংকে ওয়ার্কিং পার্সন। তো ব্যাংকে যেহেতু জব করে, তো ব্যাংকিং রিলেটেড কোনো একটা প্রবলেম হলেই স্বাভাবিকভাবেই সেই কাকার সাথে ওই পলাশ কাকার কথা হয়, এবং তাদের সঙ্গে রীতিমতো খুব ভালো যোগাযোগ আছে। তো এর মধ্যেই ওর কাকা একদিন ওই পলাশ কাকাদের বাড়িতে গেছিল, যে এরকম কোনো একটা ব্যাংকিং কিছু একটা প্রবলেম হচ্ছিল, তো যার জন্য বলেছিল যে তোকে ব্যাংকে আসতে হবে না, তুই ছুটির দিন থেকে বাড়িতে চলে আয়, এখানে বসে আমি তোর প্রবলেমটা মানে কি কি করতে হবে, আমি কি কি ডকুমেন্টস লাগবে সব বলে টলেও দেবো, আর তার সাথে একটু আড্ডা টাড্ডাও মারা যাবে। তো যাই, তো কাকা বলছে আমি যখন গেছি ওদের বাড়িটা আমি যেরকম দেখছি আর কি, ওদের বাড়িটা হচ্ছে গার্ডেন রিচে। ওখানে বাড়িটা ধরো তোমার এন্ট্রান্সটা দিয়ে ঢোকার পর একটা ছোট্ট বাগান মতো রয়েছে, আর কিছু মানে ছোট্ট মানে খুব ছোট না, একটা মিডিয়াম বাগান টাইপের, সামনে কিছুটা স্পেস আছে। তারপরে মেন বিল্ডিংটা স্টার্ট হচ্ছে, নিচে যে একটা ফ্লোর আছে, নিচে গ্রাউন্ড ফ্লোরটাতে গ্যারেজ আছে, আর তার সাথে কিছুটা এক্সটেন্ডেড পার্টে তোমার একটা এমনি স্টোর রুম মতন আছে, একটা তোমার রান্নাঘর আছে, আর ওখানে একটা দেখছি মানে ছোট্ট একটা পাশে অফিস রুমের মতন একটা ঘর। আর দোতলাতে তোমার থাকে হচ্ছে ওর পুরো ফ্যামিলি, মানে ওনার মা বাবা, ওনার একটা বাচ্চা ছেলে আছে, তো সবাই মিলে ওরা দোতলাতে থাকে। তো মেনলি নিচে ওদের যে রান্নাঘরটা ছিল, ওরা যখন প্রথমেই বাড়িতে ঢোকে ওই রান্নাঘরটাতে রান্না বান্না করতো, আর ওই পাশের রুমটাকে স্টোর রুম হিসেবে ব্যবহার করতো, আর ওই ছোট্ট যে অফিস রুমটা সেখানেই নিয়ে গিয়ে আর কি পাশে কাকুকে বসান, যে বসো এখানে বসো, চা বিস্কিট অফার করে, তো তুমি খাও। তো এবার কথা বলতে বলতে ব্যাংকিং এর যা কাজকর্ম ছিল, যেটুকুনি ওনার গল্প করা ছিল, মানে ওই গল্প বলছি মানে ডকুমেন্টস কি কি লাগবে হ্যান ত্যান জানার ছিল, সেগুলো হয়ে গেছে। এবারে গল্প করছে এটা ওটা বলতে বলতে, তা বলছে যে যাক তোদের এই বাড়িটাতে কিন্তু প্রথমবার এসছি, বাড়িটা কিন্তু বেশ ভালো। তো পলাশ কাকুর সাথে কাকুর অনেক দিনের পরিচিতি, কিন্তু এই যে নতুন বাড়িটা, এই বাড়িটাতে আসেনি কাকু আগে। তা পলাশ কাকুকে বলছে বাড়িটা তো বেশ দারুণ করেছিস, কিন্তু বাড়িটা বেশ ভালো হয়েছে, আর বেশ বড় টড়ো, অনেকটা স্পেশিয়াস, তোর তো বেশ ভালোই মানে অনেক খরচাও পড়েছে ইত্যাদি। তো তখন বলছে তা এখানে একটুখানি একতলাটা বড় করে নিতে পারতিস, তো রে এখানটা এরকম একটা ছোট্ট এরকম অফিস রুম মতো করেছিস কেন? তো বলছে না অফিস রুম নয় এটা, ঠিক এটা ওই আর কি কেউ এলে গেস্টরা একটু বসি কথা বলি, তাই এই রুমটার অনেক গল্প আছে জানিস তো। তোর কাকা বলছে এই রুমের গল্প আছে? বলছে হ্যাঁ, বলছে এই রুমের অনেক গল্প আছে, শুনবি, ভয় পাবি না তো? তো বলছে না, কি ব্যাপার বলতো? তো বলছে তুই এখন যে ঘরটায় বসে আছিস এটা অ্যাকচুয়ালি আমি এরকম গেস্ট রুম হিসেবে মানে পারপাসলি তৈরি করছিলাম না, আমি ভেবেছিলাম এখানে একটা ওয়াশরুম করবো। তো বলছে কেন? তো বলছে না অ্যাকচুয়ালি কি হতো, আমরা যখন প্রথম ঢুকেছি তখন আমাদের দোতলাতে রান্নাঘর ছিল না, তো আমরা এই একতলাতে রান্না করতাম, আর তার পাশে যে রুমটা দেখছিস ওই রুমটাতে মোটামুটি মা বাবা থাকতো, সবসময়তেই থাকতো, এখন ওরা সব দোতলায় চলে গেছে, ওরা আগে প্রথমে ঢুকে এখানে ওরাই থাকতো একতলাতে, আর দোতলাতে আমি বাচ্চাটাকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে ওর দোতলায় থাকতাম। তো মা যেহেতু নিচেই রান্নাবান্না করতো, মা আর ওয়াইফ মিলে, তো এবার নিচে না ওদের সেই সময়টা কোনো ওয়াশরুম ছিল না, ওদের ওয়াশরুমটা ছিল হচ্ছে ওই ফার্স্ট মানে তুমি যখন ফার্স্ট ফ্লোরে উঠছো গ্রাউন্ড ফ্লোর থেকে, তখন ওই মাঝখানে যে ল্যান্ডিংটা পড়ে ওই ল্যান্ডিং এর ওখানটাতে একটা ওই গ্যারেজের ওপরটাতে একটা ওয়াশরুম মতন করা ছিল, মানে যেখানে তোমার রুমটা শেষ হচ্ছে রান্নাঘরটা, রুমটা তার পাশে ওদের একটা বড় গ্যারেজ ছিল। তো যখন তোমার দোতলা সিঁড়িটা উঠে যাচ্ছে ওই ল্যান্ডিংটার পাশে ওই গ্যারেজটার ওপরে ওখানে একটা মাঝখানে ওয়াশরুম, মানে সেটা তোমার দোতলার লোক একতলার লোক দুজনেই ইউজ করতে পারবে এরকম। তো ওই ওয়াশরুমটাই ছিল। এবার ইতিমধ্যে বোধহয় কাকিমার মানে ওর মায়ের পায়ে কোনো সমস্যা হয়, তো মা বলে জানিস তো আমার প্রত্যেকবার এরকম এই সিঁড়ি ভেঙে ভেঙে এতটা উঠে ওয়াশরুম যেতে বা রাত্রিবেলা এতটা গিয়ে ওয়াশরুম যেতে খুব প্রবলেম হয়, তো এই গ্যারেজের পাশের এই জায়গাটাতে স্পেসটা তো খালি আছে, টুক করে বারান্দা দিয়ে বেরিয়েই চলে আসা যাবে, এখানে একটা ছোট করে ওয়াশরুম করে দেন। তো তার জন্য ওরা আর কি বাড়িতে মিস্ত্রি লাগায় যে ওখানে একটা ওয়াশরুম করবে। তো যেরকম আর কি উনি প্ল্যান করলেন যে একদম যখন করছি ভালো করে কোমোড ফোমোড হ্যান্ড শাওয়ার টাওয়ার সব বসিয়ে নেবো, না টাইলস করবো না, পুরো নিচে ওখানেও মার্বেল টার্বেল ওই রেড মার্বেল টার্বেল দিয়ে আমি
বাথরুম যেরকম হয় ওরকম করব। তো ভালো কথা, টাইলস, তারপর ওই রেড মার্বেল সব এনে টেনে রেখেছে, নুড়ি বালি পাথর কাপড় যা লাগবে সমস্ত কিছু এনে বাড়িতে ডাম্প করা হয়েছে, যে এবার বাড়িতে ওই ওয়াশরুম তৈরির পারপাসে কাজ শুরু হবে। এবার যেদিনকে আর কি কাজ শুরু হলো, মাটি কাটা শুরু হলো, সেদিনকে বাড়িতে উনি ছিলেন ওই কাকু। তো বলছে আমি বাড়িতে শুয়ে আছি, তখন আমার ছেলে হঠাৎ করে দৌড়ে দৌড়ে এসে আমাকে বলছে, ও বাবা বাবা এই ঘরে এসো। তা আমি, কি বলছিস বল না, বলছে তুমি এই ঘরে এসো, একটা জিনিস দেখাবো। তো টেনে নিয়ে গিয়ে দেখাচ্ছে ওপরে সিলিং ফ্যানটা দুলছে, খুব অদ্ভুত ভাবে দুলছে ঘরে। আর এত জিনিসপত্র, কোনো জায়গায় কোনো হাওয়া চলছে না, কিছু না, মানে কোনো একটা গাছের বাইরে পাতা নড়ছে না, একটা ঘরের পেপার বলো ক্যালেন্ডার বলো কিচ্ছু উঠছে না নড়ছে না, শুধু সিলিং ফ্যানটা খুব অসম্ভব ভাবে মানে এত জোরে দুলছে। দেখো সিলিং ফ্যান অনেক সময় হাওয়াতে বাইরের ঘোরে, কিন্তু দেখবে ব্লেড গুলো এরকম সার্কুলার মোশনে ওটা ঘুরতে থাকে, আস্তে 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 স্লো মোশনে ওই একদম সার্কেল করে ওই ব্লেড গুলো ঘোরে তিনটে। কিন্তু এখানে পাখাটা কিন্তু দুলছে, ঘুরছে না, পাখাটা এইভাবে মানে জোরে জোরে দুলছে, আর একটু লম্বা ছিল ওই হ্যান্ডেলটাও পাখার, তো যার জন্য মানে এমন জোরে জিনিসটা দুলছে, মানে ওই ওপরে ব্লেড গুলো গিয়ে সিলিং এ টাচ করছে, টাং 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 এরম আওয়াজ হচ্ছে সমানে। তো ওর বাবাও না দৃশ্যটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায়, বলছে এটা কি হচ্ছে। তো বাচ্চাটা ভয় টয় পায় যদি, তো বাবা বলছে কিছু না, বোধহয় হাওয়াতে হচ্ছে। তো বাবা মানে বললো ঠিকই, বাচ্চাটাও হাঁ করে দেখলো ঠিকই, কিন্তু বাচ্চাটাও পর্যন্ত সেন্স করেছে যে এটা কি খুব নর্মাল, মানে এটা কি পসিবল, এরকম ভাবে কখনো ফ্যান দোলে। তো ওর বাবার খুব অবাক লাগলো, এরকম টাং 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 করে বেশ খানিকক্ষণ, মানে মিনিট 5-7 কন্টিনিউ কিন্তু ফ্যানটা এরম ভাবে দুললো। তো ওর বাবা কিচ্ছু বলেনি, কাউকে ডাকেনি বাড়িতে, ওনার বাবা তো নিচে ছিল আর ওর ওয়াইফ তো ওপরে থাকতো, তো যার জন্য ওয়াইফকেও কিছু আর বলেনি, তখন সবাই নিচে রান্না বান্না করছে, তো অ্যাভয়েড করে যায় বিষয়টা। তো এর কিছুদিন পর থেকে বাড়িতে শুরু হলো কি, যে বাড়িতে যত রকমের ইলেকট্রনিক্স ডিভাইসেস আছে, লাইক সেটা তুমি ফ্যান বলো, বাড়িতে কিচেন অ্যাপ্লায়েন্সেস যদি কিছু থেকে থাকে লাইক রাইস কুকার, মানে যেগুলো তোমার ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস, সমস্ত কিছুর একটা ডিস্টারবেন্স স্টার্ট হলো। হ্যাঁ টিভি খারাপ হয়ে যাচ্ছে, না তো কুকার খারাপ হয়ে যাচ্ছে মানে রাইস কুকার, না তো ধরো তোমার বাড়িতে যদি ওদের টেপ রেকর্ডার ছিল সেটা খারাপ হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসেস গুলো কিছু 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 না কিছু লেগেই আছে, মানে ঠিক খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে তো মাটি কেটে ভিত টিত গাঁথা মোটামুটি চলছে ওই যে জায়গাটাতে ওয়াশরুম হবে। এরপর যেটা শুরু হলো সেটা মানে লাইক ব্লান্ডার, সেটা হচ্ছে এর কিছুদিন পর, মানে 1-2 দিন পর থেকে স্টার্ট কি হলো, একদিন হঠাৎ করে বাড়ির কোনো চাবি, সকালবেলা ঘুম থেকে উঠে ওরা মেন গেটটাও তালা দিয়ে দিত, তো ওই বাগানটা আর কি যে পাঁচিল দিয়ে ঘেরা, তো ওই মেন গেটে একটা তালা পড়তো, আবার নিজেদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ঘরগুলো ওরা লক করতো। তো যাই হোক, ওরা কোনো চাবি খুঁজে পাচ্ছে না, মেন গেটের চাবিও খুঁজে পাচ্ছে না, কোথায় তন্ন তন্ন করে সারা বাড়ি ওলট পালট করে খুঁজে ফেলেছে, ওপরের আলমারি নিচের আলমারি যেখানে ওরা প্রতিদিন কিজ রাখে, কোথাও খুঁজে মানে গিয়ে তালা খুলতে পারছে না, বাইরে মিস্ত্রি এসে দাঁড়িয়ে আছে কাজ করবে, কোথাও চাবি খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, তালা খুলতে পারছে না, কি করবে। হঠাৎ করে বাচ্চাটা বা বাচ্চাটার মা বোধহয় ওপরে দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল, হঠাৎ চিৎকার করছে, দেখো তো ওইখানে নিচে গাছটার নিচে কি চিকচিক করছে। তোর বাবা গিয়ে দেখছে যে একটা চাবি, তো তারপরে দেখছে যে ইভেন ধর একটা চাবির রিং এর মধ্যে অনেকগুলো করে চাবি ছিল, ওই রিং থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চাবি একটা 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 করে বার করা, এবং করে পুরো চারিদিকে, মানে বাগানটা ছোট্ট, খুব মানে বিশাল আকার যে তা নয়, মানে ছোট ওই বাগানটার মধ্যে বিভিন্ন গাছের নিচে, মানে কোনো জায়গাতে হয়তো গাছের কোঠরে আটকে টাটকে রয়েছে, মানে চারিদিকে চাবিগুলো সব ছড়ানো ছেটানো, মানে ও ভীষণ অবাক হয়ে যায়। এবং প্রথম টার্গেট তো বাচ্চাই হয় বাড়িতে, যে এই তুই করেছিস, তো সবাই মিলে বাচ্চাটাকে গিয়ে ধরে যে এটা তোর কাজ ছাড়া আর কে করবে, বাড়ির কোনো বড় মানুষ তো আর এরকম একটা নির্বুদ্ধি তার কাজ করবে না। তো বাচ্চাটা অবাক হয়ে বলে আমি এটা করিনি। আর সব থেকে বড় কথা, ওরকম রিং থেকে বাচ্চাটা প্রত্যেকটা চাবি বার করে করে ওরকম বাগানের মধ্যে ছিটিয়ে বেড়াবে, এটা না একটা খুব অবিশ্বাস্যকর ব্যাপার লাগছিল, মানে বাচ্চাটা এটা করতে পারে সেটাও ওর মা বাবা ঠিক কনভিন্সড হতে পারছিল না। তো ভীষণ হয়রানি হয় ওদের। তো ওরকম পুরো বাগান সে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বিভিন্ন গাছের তলা থেকে কোথাও গিয়ে দেখছে এই খাঁজে ওই খাঁজে সব ঢুকে রয়েছে, পাতা টাতা সরিয়ে ঝেড়ে ঝুড়ে দেখছে সব চাবি টাবিগুলো পাওয়া যায়। এটা একটা বিশাল অবাক করা ঘটনা। তো সেদিনকে তো যাই হোক করে তালা খুলে দিল, ওরা এসে আবার কাজ শুরু করে।
এরপরে আরেকদিন দেখছে, মানে একদম আমি যে বলছি 1-2 দিনের গ্যাপে গ্যাপে ইনসিডেন্ট গুলো মানে ভীষণই একটা মানে রেগুলার ইন্টারভেলসে এটা ঘটছে আর কি। তো এরপরের দিন কি হয়, ওর মা আর ঠাম্মা নিচে রান্না করছে, পাশের ঘরে ওর দাদু বসে খবরের কাগজ পড়ছিল, ওর বাবা সেদিন বাড়িতে নেই। ওর মা দোতলাতে গিয়ে মানে তিরিক্ষি চিৎকার করছে ঘর থেকে। তো কি হয়েছে, বাচ্চাটা নিচে বল টল নিয়ে খেলছিল ওই বাগানটার মধ্যে। তুই এটা কি করেছিস, কি হয়েছে, ওপরে গিয়ে দেখছে যে ওদের আলমারি থেকে যাবতীয় সমস্ত জামা কাপড়গুলোকে টেনে হেঁচড়ে বের করে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করেছে। তো বলছে তুই এটা করেছিস। কিন্তু ওর মা তখনই ওর মায়ের মাথায় কোয়েশ্চেন এসেছে যে এত লম্বা একটা আলমারি, বাচ্চাটার হাইট এইটুকুনি, ও যদি নিচের দিকের গুলো ফেলেও দেয় মেনে নিচ্ছি, তো ও ওপরের তাকটাতে কিন্তু ওর হাত যাওয়ার কথা না, ওপরের তাকটাতে ও হাত দিয়ে টেনে টেনে জামা কাপড় ফেলবে, এটা হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা এসে আলমারির চাবির জায়গা থেকে নিয়ে সেখানে আলমারি খুলে এইভাবে পুরো মানে একদম ওপর থেকে নিচ অব্দি প্রত্যেকটা তাক থেকে যাবতীয় জামা কাপড় ফেলে তছনছ করে ফেলেছে চারিদিকটা। তো ওর মা সেদিন ভীষণ ভয় পায় এবং বাবাকে অফিসে বলে ফোন করে, তোর বাবা বলে ঠিক আছে আমি দেখছি। পলাশ কাকু আসে, পলাশ কাকু এসে বলছে না এটাও না মানে ঠিক জাস্টিফাইড লাগছে না যেটা বাচ্চারা করছে। আর অবভিয়াস ব্যাপার যে বাড়ির বড় কেউ এটা করাটা তো মানে একদম আনএক্সপেক্টেড ব্যাপার না, এটা তো কেউ করবে না। যাই হোক, তো সেই দিনও ওরা ভীষণ ভয় পেয়েছিল। এরপরে শুরু হলো যে আস্তে আস্তে ওরা যেটা শুধু মাত্র এরকম কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছিল, সেখানে ওরা দেখছে এবার আস্তে আস্তে ফিল করতে শুরু করে, প্রত্যেকে ফিল করেছে এটা। ওর ঠাকুমা, ওর দাদু, ওর মানে পলাশ কাকু আর পলাশ কাকুর ওয়াইফ, চারজনে এটা ফিল করেছে। ধরো পলাশ কাকুর ওয়াইফ বলছে কি আমি রান্নাঘরে রান্না করছি, আমার পরিষ্কার মনে হচ্ছে যে রান্নাঘরের পেছনের দিকে একটা জানলা আছে, ওই জানলাটার পাল্লাটার একটা সাইড দিয়ে যেন একটা স্পষ্ট চোখ বেরিয়ে আছে। মানে কেউ যদি তোমাকে এরকম লুকিয়ে লুকিয়ে এরকম টুকি দিয়ে দেখে না, তুমি একটা সেন্স করতে পারবে না। দেখবে মানুষের এই ইনটিউশনস গুলো থাকে যে কে আমাকে দেখছে, কেউ আমাকে এটা দেখছে, এই ব্যাপারটা ফিল করা যায়। হট করে ঠাম্মা ঘরে বসেছিলেন, কিছু পান টান সাজছেন, চিৎকার করে উঠলে এই কে রে, মানে ঠাম্মাকে দৌড়ে আসে বৌদি, তো বলছে যে কি হয়েছে, তখন বলছে যে কেউ এক্ষুনি চলে গেল না, এখানে আমাকে দাঁড়িয়ে দেখছিল। তো তখন আর কি পলাশ কাকুর বউ এটা রিলেট করতে পারে যে আমারও এক্ষুনি মনে হলো কেউ আমাকে রান্না করছি দেখছে, তাহলে তো বাড়িতে কেউ একটা আছে। তো প্রথম প্রথম ওরা ভাবে যে মিস্ত্রিরা কাজ করছে, তারা কি কেউ বদমাইশি করছে বা কি ব্যাপার। যাই হোক, একটু তো পলাশ কাকুকে বলার পর পলাশ কাকু বলে তোমরা একটু তটস্থ থেকো, কারণ যতই বাইরের লোকরা কাজ করে, আর তোমরা সবাই জানো যে গার্ডেন রিচ এরিয়াটা কিন্তু একটু মুসলিম কমিউনিটি আছে বেশি ওখানে। তো ওখানে যতজন লেবার কাজ করছিলেন প্রত্যেকের মধ্যে মানে ধরে নাও 70-30 এরকম, তো ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে মুসলিম কমিউনিটি থেকে বিলং করে তো ওরা। তো যার জন্য ওই রকমই কাউকে একটা দেখছে বলে তোর মনে হচ্ছে, কারণ বারবার ওরা যতবার চোখ পড়ছে মনে হচ্ছে না ওই অনেকটা টুপি পরে থাকে না, ওই যে টুপিগুলো হয় মুসলিম কমিউনিটি মানুষেরা ইউজ করেন, ওই সাদা রঙের যে টুপি, ওই রকম একটা টুপি ওয়ালা কেউ যেন মনে হচ্ছে ফট করে বেরিয়ে গেল এরকম। তো এরপর একদিন বৌদি, মানে বৌদি বলি বা কাকিমা, যাই হোক পলাশ কাকুর ওয়াইফ আর কি, তো ওই কাকিমা একদিন নেমে আসছে ওপর থেকে, দোতলা থেকে নামছে, নেমে একতলায় নামবে, হঠাৎ দোতলার সিঁড়ির মুখে দেখছে দাঁড়িয়ে যে ওই ওয়াশরুমের সামনেটাতে, মানে ওদের যে ওই 1.5 তলার যে ওয়াশরুম আর কি, ওইখানটাতে সামনেটাতে একজন মুসলমান ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এবং সেটা এরকম কটমট কটমট করে দুটো চোখ এরকম বড় বড় করে রাঙিয়ে দাঁড়িয়ে আছে, একদম পরিষ্কার একটা ভদ্রলোক। তার গায়ে হচ্ছে তোমার ফতুয়া, নিচে একটা লুঙ্গি পরিহিত এবং মাথায় ওরকম একটা টুপি, আর প্রবাবলি চোখে সুরমা লাগানো, গলায় একটা কালো কারের সাথে এরকম একটা তাবিজ দেওয়া। একদম এতটা স্পেসিফিক ডেসক্রিপশন আমি যখন দিচ্ছি, তার মানে একদম উনি পরিষ্কার ওনাকে দেখেছেন তবেই এতটা স্পেসিফিক্যালি বলা যায়। তো একদম কটমট কটমট করে যেন ওর দিকে তাকালো, তাকিয়ে হুড়ুড় করে নিচের দিকে নেমে চলে গেল। মানে উনি না প্রচন্ড ভয় পেয়ে কাকিমা বাবা গো বলে না চিৎকার করে উঠেছে। তো নিচ থেকে ঠাকুমা বলছে কি হলো, তো উনি রাতে নেমে এসে বলছে মা কেউ কি এসেছিল, তো গেছে, গিয়ে বলছে যে মিস্ত্রিদের ওই দিকটায় গিয়ে বলছে এই তোমাদের মধ্যে কেউ দেখি তোমরা এখানে কেউ এসেছিলে, তো ওরা বলছে না তো বৌদি আমরা তো কেউ ওইদিকে যাইনি। তো বলছে না এখানে তো একজন এসেছিল, তো তোমরা এরকম করো না, এরকম তোমরা ঘরের মধ্যে কেন ঢুকছো, কি দরকার আছে তোমাদের ঘরের মধ্যে। তো ওরা তো একটু থতমত খেয়ে গেছে, বলছে না বৌদি আমাদের তো বাড়িতে মধ্যে দরকার নেই, আমরা কেন আপনাদের দোতলার সিঁড়িতে উঠতে যাব, আমরা তো এখানে কাজ করছি সবাই। তো ওরা একটু খোঁজে ওদের মধ্যে যে যারা যারা কাজ করছে তাদের মধ্যে ওরকম কেউ আছে কিনা, তো তাদের মধ্যে কিন্তু কাউকে ওরকম দেখতে পায়নি, যাকে ও দেখেছিল অন্তত দেখতে পায়নি। তো ওর একটা প্রচন্ড ডাউট হয় যে তাহলে এটা কে,
তাহলে কি বাইরে থেকে কোনো লোক এসেছিল, এরকম উটকো লোক ঢুকে পড়েছে বাড়িতে কাজ টাজ হচ্ছে এই চক্করে? তো আর সেদিনকে পলাশ কাকুকে একবার জাস্ট বলে যে এরকম জানো একটা লোক এরকম উঠে এসেছিল, হঠাৎ দেখছি মাঝখানের এরকম ফ্লোরটায় দাঁড়িয়ে রয়েছে। তো ঠিক আছে, সেদিনকার মতো তো কাটে। এর পরের দিন মনে ছুটি ছিল, পরের দিন ছুটি ছিল, পলাশ কাকু সেদিনকে বাড়িতেই ছিল। তো পলাশ কাকু বিছানায় শুয়ে আছে, হট করে কাকুর এরকম তরবর করে উঠে বসে বলছে যে এই কে তুমি, মানে কাকু দেখেছে নাকি যে কাকু উঠে বসেছে, কাকু এরকম হয়তো শুয়ে কিছু করছিল, কাকুর সরাসরি হচ্ছে তোমার ওদের ঘরের দরজাটা দোতলায়, তো রুমের ওই দরজাটার সামনে পরিষ্কার দেখে যে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে, যার মাথায় ওরকম সাদা টুপি, একটা ফতুয়া লুঙ্গি টাইপের পরা, আর ওরকম গলায় একটা তাবিজ টাইপের দেওয়া আছে, ওই একদম সুরমা লাগানো, ঠিক যেরকম ওই বৌদি যেরকম এক্সপ্লেন করেছেন ও ঠিক ওরকমই দেখতে, ঠিক আছে। উনিও দেখে ওরকম চিৎকার করে উঠেছে, এই কে তুমি বলে উনি যে ধেয়ে গেছেন, ওরা তবা তবা করে লোকটা চলে গেল। এবার কাকুও তো স্পিডে দৌড়াচ্ছে, লোকটাও দৌড়াচ্ছে, লোকটা যে একতলা থেকে মানে একতলা থেকে ওই ঘুরলো আর কি, ল্যান্ডিংটা ক্রস করে সিঁড়িটা দিয়ে নিচের স্টেয়ার্সগুলোতে যে নিচের স্টেয়ারকেসটায় যে নেমেছে, তারপরে তো কাকু পেছনে দৌড়ে এলো ঠিকই, কিন্তু আর দেখতে পাচ্ছে না তাকে। তো বৌদিকে নিচে চিৎকার করে ডাকছে, এই এই দেখো তো দেখো তো, কেউ বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। তন্ন তন্ন করে দুজনে বাগানে চারিদিকে খুঁজলো, কোথায় মানে কোথাও কেউ নেই। আর সেদিনকে কিন্তু মিস্ত্রিদের অফ ছিল, তো কেউ কাজ করতেও আসেনি। তো কাকু তখন বলছে তাহলে কি এটা অন্য কিছু ব্যাপার, ঠিক বুঝতে পারছি না। তো তো সেদিনকে ফার্স্ট টাইম আর কি ঠাম্মাও ভীষণ ভয় পায়, এবং ঠাম্মা বলে যে দেখ এত ভুল তো হতে পারে না। এবং এছাড়াও কিন্তু নানান রকমের উপদ্রব বাড়িতে চলছিল, মানে ধরো তোমার রান্নাঘরের কিছু জিনিসপত্র হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় নাও মা দেখে ছাদের মধ্যে গিয়ে দেখছে নুন চিনির মানে কৌটোগুলো খুলে পুরো একদম ছাদের মধ্যে নুনের কৌটো, তারপর তোমার চিনির কৌটো এরকম ছত্রাকার করে ফেলে রাখা রয়েছে। তো সবাই অবাক হয়ে যাচ্ছে, আর বাচ্চার উপর কত দোষ দেবে, আর বাচ্চার পক্ষে তো সম্ভব না, যেখানে নুন চিনির তাক সেখানেও বাচ্চার হাত যায় না, বাচ্চার পক্ষে ওই ভারী ছাদের দরজা খুলে ঢোকাও সম্ভব না, সেখানে বাচ্চার খেয়ে দিয়ে কাজ নেই, সে কেন নুন চিনি ছড়াতে যাবে। তো নানান রকমের উদ্ঘট কাজ কারবার হচ্ছিল। ওই রকম ওই আলমারির ঘটনা আবার রিপিট হয়, আবার উনি সব ঢুকিয়েছিলেন, আবার একদিন এসে দেখছে ওরকম আলমারির সমস্ত জিনিস বার করে চত্রাকার করে ফেলে রাখা রয়েছে বিছানার উপরে। তো লাস্টে ওরা পুরো কনফার্ম হয়ে যায় যে বাড়িতে কিছু গন্ডগোল হচ্ছে, এটা যার যাই হোক কোনোটাই স্বাভাবিক জিনিস নয়। এবার মোটামুটি মেন গাঁথনিটা ততদিনে তো ধরো তোমার মানে যেটা তৈরি হয়ে গেছে বাথরুমের পাইপলাইন টাইনে সব কড়াচড়া হয়ে যাচ্ছে। এবার ওই কমোড টমোডগুলো বসবে যেদিনকে, সেদিনকে ফাইনালি ওই ঠাকুমা বলে যে দেখ আমার কিন্তু কিছু একটা গন্ডগোল লাগছে, আমরা তো বাড়িটাতে এসেছি তাও বেশ কিছুদিন হলো, কোনোদিন তো এরকম কিছু হয়নি, যবে থেকে আমাদের বাড়িতে ওই হাত পড়েছে মিস্ত্রি ঢুকেছে, হয়তো ওদের সাথে কিছু চলে এসেছে বা কি জানি কেউ বাড়িতে কিছু ফেলে টেলে গেল, কিছু করলো কিনা, তুই একটা কারোর সাথে কথা বলে নে। তো ওই একটা দিন কাকু কি করলেন, কাজটা বন্ধ রাখলেন, ডেকে উনি একজন তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসেন, বলেন একটু মানে বাড়িতে আসুন কারণ খুব অসুবিধা হচ্ছে আমাদের। তো ধারাবাহিকভাবে বলেন যে কি কি প্রবলেম, বলে এরকম প্রথম খুব ইলেকট্রনিক ডিভাইসগুলো সব দেখতাম নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ডিভাইসে কিছু না কিছু প্রবলেমস, আস্তে আস্তে কি হয় যে এখানকার জিনিস ওখানে, সেখানকার জিনিস সেখানে, ছাদের মধ্যে দেখি রান্নাঘরের নুন চিনির কৌটো ছেটানো রয়েছে, আলমারির সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। চাবির ঘটনাটা বলে যে এরকম সারা বাগানে আমাদের চাবির থোকা থেকে চাবি খুলে খুলে কেউ ছড়িয়েছে। তো এইগুলো তো একেবারেই নর্মাল ঘটনা লাগছে না, কিছু তো আছে। তো উনি আসেন, এবং আসার পর উনি শুধু বাথরুমটাই দেখলেন, দেখে বললেন যে এই বাড়িতে তোমরা এখানে কি করছো। তো উনি তখন বলেন যে আমরা এখানে একটা ওয়াশরুম করছি। বলছে খবরদার এই ভিতে তোমরা ওয়াশরুম করো না, ঠিক আছে। তো উনি কিছু একটা করেন, মানে ওনার চারিদিকে, উনি একজন মুসলিম ভদ্রলোক ছিলেন, এবং উনি উর্দু ভাষায় কাগজের মধ্যে কিছু কিছু জিনিস লিখে চারিদিকে বাড়ি ছড়িয়ে টড়িয়ে দেন, পুঁতে টুতেও দেন, কিছু কিছু জিনিস ওদেরকে মাথার বালিশের তলায় শোয়ার সময় নিয়ে শুতে বলেন ইত্যাদি বলেন। এবং উনি কিছু গুনে টুনে বলেছিলেন যে এই বাড়িতে হতে পারে যে আজ থেকে অনেক বছর আগেই সাহি ওই যে পার্টিকুলার জমিটা খুঁড়ে যে জমিটার ওপর যে জায়গাটাতে আর কি ওয়াশরুমটা তৈরি হচ্ছে, সেই জমিটার নিচে কিছু একটা পোতা আছে, মানে কাউকে একটা বহুকাল আগে হলেও পোতা হয়েছিল অনেকটা ডিপে। হয়তো সে মানে তাকে কেউ মার্ডার করে পুঁতে দিয়েছিল, বা
হতে পারে অনেক সময় হয় না যে এই প্রপার্টিটা হয়তো বহুকাল আগে গার্ডেন রিচ সাইটে যেহেতু হতে পারে কোনো মুসলিম কোনো কারোর কোনো ফ্যামিলির ছিল, তারা কিন্তু অনেকেই মুসলিম ফ্যামিলির আগে এই ট্রেন্ডটা ছিল যে ধরো বাড়িতে কেউ মারা গেছে, পরিবারের কেউ মারা গেলে বাড়িরই একটা সাইডে তাকে কবর দিয়ে দিত। তো সেরকমও কিছু হতে পারে যে হয়তো কেউ অনেক কাল আগে মারা গেছেন, তাকে হয়তো বাড়ির লোকেরা এখানেই কবর দিয়ে দিয়েছিল, এবং এটাই হওয়ার চান্সেস বেশি। কারণ এই কারণেই হয়তো নিচে ওদের কোনো ওয়াশরুম নেই। কারণ এটা একটা খুব জেনারেল কোয়েশ্চেন মাথাতে আসেই সবার, যে একটা বাড়িটার একতলা দোতলা করা আছে, তাহলে একতলাতে একটা ওয়াশরুম কেন থাকবে না, তাই না? দোতলাতে ওয়াশরুম আছে, একতলাতে নেই কেন? তো হতে পারে যে আগে যাদের বাড়ি ছিল তারা এই কারণেই এখানে ওয়াশরুম করেনি, কারণ হয়তো তাদের পারিবারিক কাউকে এই ভিটেতে এই মাটিতে চাপা দেওয়া আছে, তারা সেটা জানে। আচ্ছা, এরপরে হলো কি, তো উনি যেটা বলেন যে এই সোলটা কিন্তু এই বাড়িটা থেকে ইনাকে মানে উৎখাত করাটা খুব মুশকিল, তবু আমি একটা যজ্ঞ এখানে করব, একটা একদরে কেনা বোয়াল মাছ আনতে হবে। তো তোমরা একটা ডেট বলে এই দিনে সকালবেলা একদরে গিয়ে একটা বোয়াল মাছ কিনে এনে রাখবে, আমি একটা যজ্ঞ করব। তবে এই সোলটা কিন্তু কোনো রকম ক্ষতি তোমাদের করতো না, এই সোলটা এমনি ঠিকই থাকতো, কিন্তু ওই জায়গাটাতে পার্টিকুলার ওর সমাধিটা হয়তো ছিল, তো ওর ওপরে হয়তো ও চাইছে না যে ওয়াশরুমটা হোক। মানে তোমরা যদি চাও এখানে একটা অন্য কোনো রুম করে নাও, এটাকে জাস্ট এমনি ক্যাজুয়াল ইউজের জন্য তোমরা ইউজ করো, ঠিক আছে? কিন্তু তোমরা ওখানে করো না, মানে ওয়াশরুম হিসেবে ওটাকে পারপাসলি ইউজ করো না। ওটা হলে কিন্তু হয়তো পরবর্তীকালে আমি যতই যোগ্য করে দিয়ে যাই, কিন্তু আরো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উনি তোমাদের জানান দিচ্ছেন, বা এটাই উনি চাইছেন যে ওই জায়গাটা তোমরা ওয়াশরুম হিসেবে ইউজ করো না। বেশ ভালো কথা। তবু উনি বাড়ির একটা প্রোটেকশনের জন্য সেই ডেটে ওরা যায়। বলে সেদিন এমন হয়েছে সকালবেলা থেকে ওরা সব বাজারে খোঁজ করেছে, বলে জানো আমরা পুরো বেহালা থেকে তারাতলা, গার্ডেন রিচ সমস্ত জায়গা তন্ন করে খুঁজেছি, কোথাও একটা বোয়াল মাছ পাচ্ছি না। মানে সবকিছুর আমাদের এগেনস্টে একটা বোয়াল মাছ পাওয়া যাচ্ছে না। তো তারপর ওদের আরো ইন্টেরিয়রে ভেতরের দিকে কোনো এক গ্রামের দিকে এক ভদ্রলোক থাকতেন যার সাথে পরিচিতি ছিল, তো তার বাড়িতে ফোন করে যে মাছ চাষ করে, তো বলে যে তুই একটা আজকে আমাদের লাগবে, তুই যা দাম নিবি আমাদেরকে একটা গ্রাম থেকে তুই বোয়াল মাছ এনে দে। তো সে ওই গ্রাম থেকে একটা বোয়াল মাছ এনে দিল। তারপরে বাড়িতে যজ্ঞ শুরু হয়। তো ওই এক কোপে নাকি মাছটাকে এরকম কোপ দিয়ে বলি চড়ানো হয়েছিল, দিয়ে কিছু একটা যজ্ঞ করা হয় বাড়িতে। তারপরে উনি পুরো বাড়ি বেঁধে দেন। উনি তখনও বলেছিলেন যে এই সোলটা কিন্তু অ্যাকচুয়ালি গুড সোল, এটা কোনো ক্ষতি তোমাদের করবে না। ইভেন এটাকে আমি আরো শান্ত করে দিয়েছি, এখান থেকে একে আমার তাড়ানোটা সম্ভব না, কারণ এখানে বহুদিনের বাস, এটা ওর এখান থেকে একে মানে তাড়ানোটা খুব মুশকিল, কিন্তু আমি ওকে বেঁধে দিয়েছি। ও না ওপরে যাবে, না কোনো রকম কোনো মানে উপদ্রব করবে তোমাদেরকে বাড়িতে। তবে ওই পার্টিকুলার জমিনটার ওপরে কিন্তু তোমরা কেউ ওয়াশরুম হিসেবে ওটাকে ইউজ করবে না, ওটাকে তুমি এমনি অন্য কোনো পারপাসে ইউজ করো। মানে ওনার এটাই জানান দেওয়ার উদ্দেশ্য যে ওইখানটা তোমরা বাথরুম করো না, বাকি যদি তোমরা এমনি থাকো, বাড়িতে থাকো, এমনি কোনো অসুবিধাও করবে না। তো সেই মতোই নাকি এখনো ওই বাড়িতে পলাশ কাকুরা আছে। পলাশ কাকু এই ঘটনাটার পরে ওই রুমটাকে তখন আর ওয়াশরুম করলো না, ওটাকে একটা প্লেন সিম্পল ওই গেস্ট রুম টাইপের করে দিয়েছে, যে রুমে নাকি মোয়ের কাকুকে নিয়ে গিয়ে বসিয়ে গল্পটা বলা হচ্ছিল, যে রুমে ওরা গল্পটা করছিল। তো কাকু বলে আমি তো যখন গিয়ে শুনেছি তখন আমার মনে হচ্ছে ছেড়ে দেবা, কেঁদে পাচ্ছি, আমি আর এই রুমটার মধ্যে থাকবো না, ওরে বাবার এটা তো ভূতের ঘর। তো তখন এবার ওনারও বুকটা ডিপ করছে, বলছে আমি যাই রে, আমার এবার ভয় লাগছে এটা শোনার পর। মানে যতক্ষণ জানতেন না একরকম, ওটা শোনার পর এবার আর ওনার ওই ঘরটার মধ্যে মনে হচ্ছে যেন গাটা ভারী হয়ে গেল, বুকটা ধরপড় করছে, কতক্ষণ এখান থেকে যাই। তো যাই হোক, কাকু তো সেখান থেকে মানে বেরিয়ে আসেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই একটা ইনসিডেন্ট। তো এখনো পলাশ কাকুর এমনি থাকে, তো যেহেতু নিচে ওয়াশরুম করা গেল না, তো তারপরে ওরা পুরো নিচটাকে না, ওই যে একটা কানে শুনে নিয়েছে না, আর ওরা নিতেই পারেনি, ওরা এখন ওই নিচের রান্নাঘরটাও বন্ধ করে দিয়েছে, একদম 3 তলাতে ওপরে বড় করে রান্নাঘর করেছে, আর একটা রুম করেছে, আর দোতলাতেই আর একটা ওই ঘরের মধ্যেই টাচ করে কোনো একটা বাথরুম করে দিয়েছে, ওই
ঠাকুমা দাদুর জন্য, যাতে ওদের পারপাসলি কোনো আলাদা করে অসুবিধা না হয়, ওঠানামা না করতে হয় সিঁড়ি দিয়ে। তো এখন সবটাই ওদের ওই দোতলা তিনতলাতে, মানে নিচে একতলাটা ওরা আর ইউজই করে না, ওই গ্যারেজে শুধু গাড়িটা রাখা হয়। আর ওই একটা স্টোর রুম মতো রয়েছে, ওখানে কিছু জিনিস আছে এক্সেস, আর ধরো পাশে রান্নাঘরটা ওরকম বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এই রুমটাতে এরকম কেউ এলো বাইরে থেকে কোনো মানে অফিসিয়াল কোনো পারপাসে, তো তখন পলাশ কাকু নিয়ে বসে ওখানে কথা টথা বলেন। বাট এখনো ওরা বাড়িতে আছে, ওদের এখন আর কোনো উপদ্রব হয় না, সেই দিনের পর থেকে কোনো উপদ্রব হয়নি। তো ওরা ওই ব্যাপারটাতে কনভিন্সড যে অ্যাকচুয়ালি তার মানে বিষয়টা হচ্ছে যে ওই জমিটার উপরে যাতে ওয়াশরুমটা না হয়, সেটাই ওই সোলটা নানানভাবে জানান দিয়ে বোঝানোর চেষ্টা করছিল, ওই জন্যই ওর উপদ্রবটা বেড়েছিল। আর নাও ফাইন। আচ্ছা, আমি তো বোয়াল মাছ এত মাঝে মাঝে খুব ইরেলিভেন্ট কমেন্ট পড়ে না, তোমরা কয়েকজন আছো ভীষণ আবল তাবল কমেন্ট করো, ঠিক আছে? সো এটা একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, এটা নিয়ে আমার কাছে প্রচন্ড রিকোয়েস্ট আসছিল, অনেক ভিউয়ার্সরাও আমাকে এটা নিয়ে অনেক কমপ্লেন করছে যে এত ইরেলিভেন্ট কথা কেন হবে। ধরো রেলিভেন্সি থাকলে দ্যাটস ওকে, সেটা না একটা যে করছে তারটা বুঝতে হয়। ধরো তোমরা আমাকে ভালোবাসো বলো, তো দাবি করো, যারা ইরেলিভেন্ট কমেন্টস করো তাদের উদ্দেশ্য করেই বলছি যে তোমরা বলো যে আমরা তোমাকে খুব ভালোবাসি, শ্রেয়াদি তোমাদেরকে আমি ভীষণ মানে ভালো লাগে তোমার আমাকে। এখন ধরো একটা খুব সিনসিয়ার নোডে একটা প্যাট্রিয়টিক মুভি চলছে, আমি হলে দেখতে গেছি, তো সেখানে বসে তুমি ধরো দেখছো যে তুমি খুব সিরিয়াস নোডে, তুমি খুব ইমোশনাল হয়ে পড়েছো, তোমার মধ্যে একটা দেশাত্মবোধ কাজ করছে, সেই জায়গায় তোমার পাশে একজন বসে সমানে খ্যাঁকা খ্যাঁকা করে হাসছে, তো একটা ইরিটেশন হবে না? কমেন্ট সেকশনটা যখন উঠছে, যখন পরপর পরপর কমেন্টগুলো উঠছে, কিছু মানুষ কিন্তু খুব জেনুইন কমেন্টস করছে, যেমন আমি যে কটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, পূরবী চ্যাটার্জি লিখছে দারুণ লাগলো, মোম ঘোষাল লিখছে স্টোরিটা দারুণ, আচ্ছা শ্রী আদাক লিখছে দিদি আমার গল্পটা কবে বলবে, তোর ডায়েরি পড়ে আছে ওখানে, আসুক তারপরে। আচ্ছা, এইগুলোর মধ্যে থেকে হঠাৎ করে আমি যদি একটা খুব ইরেলিভেন্ট কমেন্ট দেখতে পাই, আমি একটা জাস্ট মাছের প্রসঙ্গ তুললাম, সেখানে মাছ খাই না মাছ খাই, এটা না একটা ক্রিয়েটরের জন্য খুব ডিফিকাল্ট টু, এটা আমার মনে হয় একটু বোঝা উচিত, একটু সেন্সেবল কমেন্ট করা উচিত, আদারওয়াইজ এটা খুব ডিস্টার্বিং। আমি তো ছাড়ো, আমি তাও অনেক কমেন্টস অ্যাভয়েড করতে পারি, কিন্তু যারা নিউ কামার্স থাকে, অনেকে যারা নতুন লাইভ করে, তাদের তো কনসেন্ট্রেশন ভীষণভাবে ব্রেক করে। হয়তো তুমি একটা গল্প বলা হচ্ছে, আমার কাছে কদিন আগে ইন্দ্রজিৎ দার একটা কমপ্লেন আমি পেয়েছি, পেছনে দাদা আপনার পেছনে বসে ভূত বিড়ি খাচ্ছে, এটার সাথে কি রেলিভেন্সি রয়েছে তোমার গল্পের? তো এগুলো ডিস্টার্ব করা, এগুলো কোথাও গিয়ে তোমরা ভাবো যে আমরা উৎসাহিত করছি, আমরা খুব ফেভার দেখাচ্ছি এই চ্যানেলটার প্রতি, ক্রিয়েটার্সদের প্রতি, বাট অ্যাকচুয়ালি এগুলো ডিস্টার্বিং এবং এগুলো খুব ডিস্টার্ব করে। তো ইদার যদি শুনতে ভালো না লাগে তোমরা চলে যাও, নিজেদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে গল্প করতে পারো, এলস যদি মনে করো গল্প শুনবে তাহলে গল্প শোনো, না ভালো লাগলে কারোর বাড়িতে গিয়ে তো আমাদের কোনো ক্রিয়েটারই আমরা নক করে আসি না যে এসো গো আমার বাড়িতে গল্প হচ্ছে, গল্প শুনতে এসো গো, জয়ও গো, যদি ভালো না লাগে বোকার মতন হাসো। এমন একটা মানে পাবলিক দেখি যে বোঝেও না, মানে আমি কোন কথা বলছি হয়তো তার মর্মার্থ তারা বোঝে না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হবে, আমার কিছুই যা আসবে না, আমি হয়তো ব্লক করে দিতে পারি আর আমি কমেন্ট দেখিও না, বাট বাকিদেরও তো একটা কনসেন্ট্রেট করতে প্রবলেম হয়, বোকার মতন বোঝো না, না কি আমি বুঝি না, হাসো, নিজেদের মধ্যে গল্প করো, কি করো ভগবান জানে। এবং এটাতে যেটা আমি বলছিলাম যে এই যে কমেন্টসগুলো পরপর উঠছে, যারা খুব সিরিয়াসলি দেখে, যে ভিউয়ার্সদের কাছে ম্যাটার করে আমার গল্প শোনাটা উদ্দেশ্য তাদের, তারা খুব বিব্রত হচ্ছে না, যে তারা বারবার দেখছে এত স্মাইলি দেওয়া, হ্যাঁ 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 স্মাইলি দেওয়া, চারটি আজে বাজে কমেন্ট, তো তারাও খুব বিরক্ত হতে থাকে একটা সময়। ওই যে বললাম যে আমি নাই বিরক্ত হলাম যখন ধরো শাহরুখ খানের একটা প্যাট্রিয়টিক মুভিতে আমি নাই তাকে দেখছি, শাহরুখ খান বিরক্ত হচ্ছে না, আর আমি তো বিরক্ত হবো রে বাবা আমার পাশে যদি কেউ বসে একটা বোকার মতন হাসতে থাকে সবসময়। তো এত হাসির কি আছে, জীবনের এত ফুর্তি অন্য জায়গায় গিয়ে দেখাও। একটা সবকিছুর একটা অ্যাম্বিয়েন্স থাকে, একটা ভূতের গল্প বলছি তার মধ্যে একটা স্পুকিনেস আছে, সেটার মধ্যে একটা মিনিমাম রেলিভেন্সি না থাকলে একটা গল্পের, দিস ইজ সো ব্যাড অ্যাটিটিউড। আর এগুলো যারা মনে করে যে দিস আর দ্য মানে স্টাইল অফ দেয়ার এনকারেজিং ক্রিয়েটার্স, তারা একদম ডাম বলে আমি মনে করি, লিটারালি ইউ পিপল আর ডাম। বাড়ির ভিটেতে কবর আছে সেটা তো বিপজ্জনক গো, দিব্যজ্যোতি দাস, সেটা তো মানে এত বহু বছর আগেকার, হয়তো এখন খুঁড়লেও সেটাকে আর কিছু পাওয়া যাবে না, সেটা হয়তো এতদিনে মিশেই গেছে।
এদের মাথায় প্রচন্ড পরিমাণ ছিট হয়েছে। ঠিক বলেছিস স্নেহা বল, সত্যি মানে বোঝেই না যেন কি গল্প বলি, তার উত্তরে কি বকে, কোনো কথার কোনো রেলেভেন্সি নেই, উল্টো পাল্টা আজে বাজে কথা। একজন গল্প বলছে, তার পেছনে বসে বিড়ি খাচ্ছে, আমি মাছ খাই না, এবার সেই নিয়ে একটা গল্প শুরু হয়ে গেল। মানে একটা মানুষ গল্প করবে অন্তত কেন বলে না, আমাকে অনেকেই মজা করে অনেক কিছু বলে। যখন আমি বেতালের গল্পটা বললাম সেদিনকে, অনেকেই সার্কাস্টিক্যালি খুব লিখছিল, এরম নয় যে ক্রিয়েটার্স ডোন্ট এনজয় জোকস, আমরা ডেফিনেটলি জোকস এনজয় করি। সেদিন কেউ মজা করে, এই রে বেতালের তো পুরো ময়ে হয়ে গেল, ওকে তো পুরো মুরগি করে দিল। আই ইকুয়ালি এনজয় দ্য জোক। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করলাম যে এক্স্যাক্টলি দ্যাট, একটা সোলের জায়গায় যাকে ও চাইছিল তার জায়গায় অন্য কাউকে বেঁধে ওকে ওর সাথে পাঠিয়ে দিল, এটা একদম ওকে পার্মানেন্ট একটা মুরগি করে দিল। তো এগুলো একটা রেলিভেন্সিও যদি থাকে তোমার স্টোরি লাইনের সাথে, তাহলে ভালো লাগে সেটা শুনতে। বাট আননেসেসারি কথাবার্তা শুনতে মোটেই কারোর ভালো লাগে না, এবং সেটা খুব বিরক্তিকর। ইভেন পার্সোনাল গল্প আর আড্ডাখানার এই কমেন্ট বক্সটা অদ্ভুত। এক্স্যাক্টলি, তো এদের মোটিভটাই হচ্ছে যে এখানে ডিস্টার্ব করব। এই অসভ্যতাগুলো, এগুলো একটা কাইন্ড অফ খুব ইরিটেটিং অসভ্যতা লাগে আমার। কেন করে এগুলো? আশ্চর্য। বাদ দাও দিদি, ইউটিউবে এসো না। ইউটিউবে একটু পরে যাবো, দেখি কটা বাজে। আচ্ছা 10টা 4 হয়ে গেছে, ওই জন্য বলছে ইউটিউবে এসো। ইউটিউবে যাচ্ছি। আরেকটা স্টোরি বলে নি। হ্যাঁ আচ্ছা, একটা ফাউল স্টোরি বলি। আচ্ছা এই দুটো স্টোরি তো বললাম। আচ্ছা আরেকটা ছোট স্টোরি বলি, একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বলবো, তারপরে আরেকটা ফাউল স্টোরি বলবো। সেটা পার্থ সরকার আমাকে পাঠিয়েছে। পার্থর জন্য বলছি, এই গল্পটা হয়তো আমি বলতাম না। পার্থ আমাকে নভেম্বরে গল্পটা পাঠানোর পর থেকে কন্টিনিউ নিদেন পক্ষে আমাকে মানে কতবার আনকাউন্টেবল টাইমস ও আমাকে বারবার রিকোয়েস্ট করেছে বলে আমি বলছি স্টোরিটা। একটা ফাউল স্টোরি, ওটা শুনে নাও, তোমরা এনজয় করে নেবে। আর তার সাথে আমি আরেকটা গল্প যেটা আমাকে মই পাঠিয়েছে, মইয়ের আরেকটা স্টোরি বলি। ময়ের এই ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটা খুব অদ্ভুত। আর ওর দাদুর একটা স্টোরি আছে, ওটা আমি নেক্সট কোনো দিন বলবো। আপাতত আমি আজকে ওর ওই স্টোরিটা বলে দিই, যেটা আমি বলছিলাম যে ওই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা কি অদ্ভুত। দেখো, এটাও ও বলছে যে দিদি আমার কাছে কিন্তু কোনো এভিডেন্স নেই, বা আমার খুব রিলেটেবল লেগেছে বিষয়টা, তাই জন্য আমি বলছি। কিরকম বলছে, আমার তখন ক্লাস 11-এর আমি এক্সামস চলছে, তো বুঝতেই পারো আমরা সেরকম খুব সিনসিয়ার পরীক্ষার্থী নই যে সারা বছর ধরে পড়ে। তো ঠিক আছে, আমার জন্য মোর দেন এনাফ। দেখো এখন আর যে ওই কমিউনিটিটা যখন আর কমেন্ট করছে না, আজে বাজে কমেন্ট যখন বন্ধও হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার লাইভে এমনিতেই অনেক ভিউয়ার্স থাকে। আই ডোন্ট বদার ইভেন যে ওই 5-6 জনের পার্সোনাল পারিবারিক গল্প এখানে চললো কি না চললো। প্লিজ, যদি ভালো না লাগে তোমরা সরে যাও এখান থেকে। তাদের এমন কোনো আমার সঙ্গে দায়বদ্ধতা নেই যে আমার লাইভে তাদেরকে থাকতেই হবে, এবং তারা না থাকলে আমার লাইভ শোনার লোক নেই। যে ঘটনা শুনবে আমি তাতেই স্যাটিসফাইড। স্টুপিডিটির একটা সীমা থাকে, এবং কোনো জিনিস না এক্সট্রিম লেভেলে বাড়তে দিতে নেই। আমার মনে হলো যে আজকে এটা বলাই ভীষণ দরকার। আচ্ছা, অযাচিত কথাবার্তা সমস্ত নিজেরা করে, আর আমাদের মতো ভিউয়ার্সদের জন্য অসুবিধা হয়। শ্বেতা মুখার্জি লিখছে, মনটাকে ডাইভার্ট করে দেয়। পূরবী চ্যাটার্জি লিখছে, দেখেছো একটা মানুষের প্রবলেম নয়, এই প্রবলেমটা আমি দিনের পর দিন ধরে ফেস করছি। আচ্ছা, ফাউ পেলে খুব মজা হয়। ঠিক আছে, আজকে বলে দিচ্ছি, শিল্পা ঘোষ। আচ্ছা, তো এবার আমি যে স্টোরিটাতে যাচ্ছি, মানে একটা মানুষকে আবার সেটা যদি প্রতিবাদ কেউ করে, তাকে আবার অ্যাটাক করা হয় নানান রকম ভাবে। তার কাছে যেন কোনো আননোন নাম্বার থেকে আবার কলস আসে, হুমকি দেয় তারা নাকি আবার। তো বেসিক্যালি উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট টাইম যে আমি তার পেছনে এখন লাগতে যাবো কি কে আছে কি আছে, বিকজ আমরা ডিস্টারবেন্স নিয়ে কাজ করতে একদম পছন্দ করি না। আদারওয়াইজ এরা মানে এই মূর্খামিগুলো করার কি যুক্তি আমি জানি না। খুব বেশি ইরিটেশন হলে তার ফলটাও তারা ভোগ করবে, তো সেটা কথা না। কথাটা হচ্ছে যে এটা কেন করবে? গল্প তো শুনতে এসছিস ওই ভূতের, সেই মাইন্ডসেটটা নিয়েই বস না। এটা কি যাও না, নিজেরা গিয়ে নিজেদের প্রোফাইল থেকে লাইভ করে হ্যাঁ করে হাসো, কেউ তো বারণ করেনি। পাগলের মতন কারবার যত। হ্যাঁ গদি, তুমি বুঝতে পারছো না, তোমাকে না দেখে তোমার গল্প না শুনে থাকতে পারে না পূজা সর্দার। না এটা তোরা বুঝতে পারছিস না, এটা ইন্টেনশনালি করে। কেন বলতো? ডিস্টার্ব করার জন্য। এরা হচ্ছে ওই বলে না মিচড়ির ছুরি। দিস কাইন্ড অফ পিপল আর অ্যাকচুয়ালি মিচড়ির ছুরি। এরা তোকে দেখাবে, শো অফ করবে যে দে আর ভেরি সাপোর্টিভ, বাট অ্যাকচুয়ালি দেয়ার ইন্টেনশন অর পারপাস অফ মানে এখানে স্টেইং ইন মাই লাইফ, এটা হচ্ছে মেনলি তোকে ডিস্টার্ব করা, আর কিছু নয়। এতদিন এটা হতো, আমিও ভাবতাম যে জিনিসটা খুব খারাপ, লিখছে চন্দ্রিমা নন্দী। আমিও এটা নিয়ে বলবো তোমাকে ভেবেছিলাম, লিখছে মৌমিতা বড়াল। দেখো, সো মেনি পিপল আর কমপ্লেনিং। দেখো, কিন্তু স্টুপিড পিপল দে অলরেডি স্টপড, মানে তারা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে কমেন্ট করা। তার মানে তারা নিজেরাও জানে যে তারা ডিস্টার্বিং, তারপরেও করবে অসভ্যতাটা।
ইচ্ছা করেই আসে সকলকে পারপাসলি ডিস্টার্ব করতেই আসে। বুলবুল লিখছে, ইতালি গুপ্তা লিখছে ঠিক একদম। এটা ইতালিতে তুমি আরো বেটার বুঝবে, যারা পারফর্ম করে তারা অনেক বেটার বুঝবে। এরা জানে যে আমরা লাইভ করি, এরা জানে যে আমরা কোনো রেকর্ডেড ভিডিও আপলোড করি না, তো ইনস্ট্যান্টলি আমাদের এই ননসেন্স গল্প কে মাছ খায় না জানার কোনো ইন্টারেস্ট আমাদের লাগে না, তাও তারা বলবে। একদম ঠিক বলেছো দিদিভাই মিষ্টি পিউ। তার মানে সকলের এটাতে যে প্রবলেম হতো বোঝা গেল। এরপরে এরকম ননসেন্স কমেন্ট দেখলে না একদম ধরে রিপোর্ট মারতে শুরু করবে, তো বাকিরা একদম রিপোর্ট মারতে শুরু করবে। প্রোফাইলগুলো আমার নোটিস আমি যেই করতে পারবো আমি ব্লক করে দেবো। অন্তত আমি নিজের থেকে ব্লক করবো, সত্যি ভূতের গল্প গ্রুপ থেকে ব্লক করবো একটা আজেবাজে কথা শুনলে। তারপরে তারপর যেখানে যা পারে করুক গে যা। আর ইউটিউব চ্যানেলেও একদিন করবে, দুদিন করবে, 3 দিনের দিন আমি হাইড ফ্রম দিস চ্যানেল করে দেবো। বুঝবে ঢালো, যা যেখানে পারিস গিয়ে বিরক্ত কর, এখানে না। আচ্ছা, সো ওয়ার আই ওয়াজ না, মাঝে মাঝে না আমি ভীষণ ইরিটেটেড হয়ে যাই। আমার একটা সবকিছুর মাইন্ডসেট থাকে, এত ডিস্টার্বিং আমার ভালো লাগে। একটা কমেন্ট পড়তে আসছি, একটা অ্যাটিটিউড নিয়ে মানুষ একটা গল্প বলার পর কি অ্যাটিটিউডে আমরা ক্রিয়েটাররা কমেন্টস পড়তে যাই, যে সেখানে মানুষ তার ওপিনিয়নটা জানাবে রিগার্ডিং মাই স্টোরি, যে ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড, সেটা তোমার ভালো লাগলো বা না ভালো লাগলো সেগুলো জানাবে। কিংবা এমনি নর্মাল ক্যাজুয়াল কমেন্ট করছে যে দিদি তোমাকে ভালো লাগছে, কি দিদি আই লাভ ইউ, দ্যাটস ওকে, যে তাকে অ্যাপ্রিসিয়েট করছে বা কিছু। এখানে বাড়ির গল্প, হাঁড়ির গল্প, আমি এগুলোতে একদম ইন্টারেস্ট পাই না। আমি আর এগুলোকে একদম এন্টারটেন করবো না। যে এইসব আজেবাজে কথা বলবো আমি সবাইকে ব্লক করবো। মাছ খাই, বিড়ি খাই, এইসবের গল্প আমি একদম নট ইন্টারেস্টেড টু লিসন অল দিস স্টাফস। গল্প বলার মজাটা নষ্ট করে দেয়, একদম তাই। রুদ্র লিখছে যে দিদি বাজে লোকের কথায় কান দিও না। না বাবু, তুমি তো এখন অনেক বাচ্চা, তুমি এটা বুঝতে পারবে না যে বাজে লোকের কথা এখানে কেউ কান দেয় না। কিন্তু একটা লাইভ কন্ডাক্ট করতে গেলে এতগুলো মানুষ এত টাইম তোমাকে দেখছে, প্রত্যেকটা কথা ওয়ান টেকে, যেখানে কোনো রিটেকের পর্যন্ত আমাদের জায়গা থাকে না, সেখানে অ্যাকিউরেটলি বলতে গেলে এমনিতেই প্রচুর স্লিপ অফ টাং হয়, এমনিতেই আমরা ঝোঁক গিলি, এমনিতেই আমাদের অনেক সময় অনেক কথা মাথা থেকে বেরিয়ে যায়। সেগুলোকে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে অ্যাকিউরেটলি বলতে হবে, একটা সেই মাথায় প্রেশারটা থাকে। সবকিছুর মাঝে যখন তুমি আমাকে ডিস্টার্ব করবে দিনের পর দিন, এবং এটা আজকে নয়, এটা বছর খানেক ধরে চলছে, আমি আজকে 1 বছর পরে সেখানে রিয়াক্ট করলাম। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম, তো এবার ময়ের এই স্টোরিটা হলো কি ব্ল্যাক ম্যাজিকের, যেটা মাই পারপাস অফ টেলিং, যে ও এবার বায়োলজির পরীক্ষা আছে ওর ক্লাস 11-এর। তো ওখানে ও বসে তোমার পড়াশোনা করছিল অনেক লেট নাইট পর্যন্ত। তো ওদের দোতলার যে সিঁড়িটা উঠে যাচ্ছে সেখান থেকে একদম লম্বা জয়তী দাস লিখছে, আজকে আমি সত্যি খুব খুশি হলাম তুমি এটা নিয়ে বললে বলে। থ্যাংক ইউ দিদি। আপনারা আমাকে আগে বলেননি কেন? আমি আজকে বাধ্য হয়ে, এত ভিউয়ার্স এটা নিয়ে আমাকে পার্সোনালি জানাচ্ছে যে সত্যি দে আর ভেরি ইরিটেটিং সাম পিপল, মানে এত ডিস্টার্ব করে। তো আপনারা যদি আগেও আমাকে সবাই মিলে একটু আগে মানে একটুখানি পিং করতেন, আমি এটা আগেও করতে পারতাম। ঠিক আছে, ইভেন কিছু যায় আসে না, 2-5 জনের জন্য আমার মোটেই লাইভও বন্ধ হবে না, চ্যানেলও বন্ধ হবে না। আমাদের 2 লাখের গ্রুপের স্ট্রেংথ আছে সত্যি ভূতের গল্পে, 2 লাখ মানুষ শোনে ওখানে, কোনো দরকার নেই। ওই 4-5 জন না থাকলে একটা 2 লাখের গ্রুপে কোনো এফেক্ট পড়বে না তাদেরকে ব্লক করলে। সো বি ওয়ান পিপল। আর যদি তারপরেও না ভালো লাগে তো শুনতে হবে না, আমার তো মানে স্ট্রেট একটাই অ্যান্সার, ভালো লাগে না শুনবো না। ওকে, সো নেক্সট হচ্ছে যেটা বলছিলাম, যে এবার ধরো তোমার ওই মেয়েটি কি করছিল, রাত্রিরে অনেক 11টা 11:30টায় পড়তে বসতো। ও প্রায় পরীক্ষার আগের দিন রাত্রিবেলা তো 3টে 3:30 অব্দি পড়তো, যেটা হয় খুব একটা সিরিয়াস নোটে সারা বছরই পড়াশোনা হচ্ছে না, তো পরীক্ষার আগে তখন তৎপরতার সাথে পুরোটা পড়তে হবে। তো ও পড়তে বসে, এবং পড়তে বসে ওর যখন 3টে 3:30 পড়া শেষ হয়েছে, উঠেছে, সামনে হচ্ছে একটা টানা বারান্দা, ওই করিডোরটা দিয়ে গিয়ে হচ্ছে লাস্ট এন্ডে ওয়াশরুমটা। ও ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বেরিয়ে ও ওই বারান্দাতে বড় মানে পুরোটা কভার করে রেলিং দেওয়া আছে। ও রেলিং এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইনিং থেকে জলের বটলটা নিয়ে এসে, গরম লাগছিল বলে রেলিং এর বাইরেটাতে এসে বারান্দাতে দাঁড়িয়ে রেলিং এর বাইরে জল খাচ্ছে। জল খেতে খেতে হঠাৎ করে ও নোটিস করছে তখন বাজে রাত্রি 3:30, মানে হয়তো 3:25 বা 3:30 এরকম হবে। 3:30-এর সময় হঠাৎ দেখছে 2 জন ভদ্রমহিলা এরকম গোল গোল থালার মধ্যে 2টো প্রদীপ, তারপর কি সব জিনিসপত্র, এরকম কালো কালো পোটলা মতো নিয়ে ওদের বাড়ির তলাটা দিয়ে যাচ্ছে। একটু ওদের বাড়িটা এবার এক্সপ্লেইন করি। বাড়িটা ধরো একটা মোড়ের মাথা, ঠিক আছে? এই মোড়ের মাথাতে ওদের বাড়িটা
একটা ডায়াগোনালি রয়েছে একটা গোলা বলে, ওদের ওখানে লোকালি ওরা গোলা বলে, একটা প্রমোটারের একটা বড় জায়গা আছে। সেই জায়গায় প্রমোটার, ও তো বিল্ডারও, তো যার জন্য সেখানে তোমার বালি পাথর ওই সমস্ত কিছু স্টক করাও থাকে। আর ওইখানে ওই বাউন্ডারির মধ্যে একটা ছোট্ট অফিস রুম আছে, যেই অফিস রুমে প্রমোটার ওনার কাজকর্ম ডিলিং টিলিংগুলো ক্লায়েন্টস হ্যান্ডলিংটা করে। তো ওটা হচ্ছে প্রমোটার, আর পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা। এবার পাঁচিলটা কিন্তু খুব একটা উঁচু না, ছোট্ট একটা পাঁচিল, কিন্তু পুরো জায়গাটা বিরাট বড় করে একটা বাউন্ডারি করে ঘেরা রয়েছে, ঠিক আছে। তো এই ওইখানকার স্ট্রাকচারটা, তার সামনে একটা ছোট্ট রাস্তাটা পেরোলে এপারটাতে হচ্ছে তোমার দুটো ছোট ছোট দোকান আছে, একটা পরোটার দোকান আর একটা মাছের দোকান। ওই একজনেরই দোকান, দুটো দোকান ওর সকালবেলা চালায়। আর তার ঠিক অপোজিটে হচ্ছে ওদের বাড়িটা। এবার ওদের বাড়ির দোতলা থেকে, পুরো একদম দোতলা থেকে নিচে তোমার ডায়াগোনালি ওই পরোটার দোকান আর মাছের দোকানটা দেখা যায়। আর দূরে ওই রাস্তাটা ক্রস করে ওই যে পুরো পরিধির মধ্যে জায়গাটা, মানে ওই ওপর থেকে পুরো ওই ভেতরে প্রমোটারের যেখানটা জায়গাটা জিনিসপত্র রাখারই বলো বা সেখানে অফিস রুমটাই বলো, পুরো জায়গাটা টেরিটরিটা দেখা যায়। ওকে, সো এবার কি হলো, ওখানটাতে পুরোটাও দেখতে পাই। ও দেখছে ওই ওদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে গিয়ে, তার মানে ওই মাছের দোকান আর পরোটার দোকানটাকে ক্রস করে গিয়ে ওই গেটটা পড়ে আর কি, মানে ওই বিল্ডারের যে গেটটা আছে ওই গেটটা পড়ে। তো ওই ভদ্রমহিলা দুজন ওদের বাড়ির সামনের দিকে রাস্তাটা দিয়ে আসছে এবং এরকম থালা, এবার যেহেতু স্ট্রিট লাইট আছে ও ওদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু ওর বারান্দার লাইটটা জ্বলছিল না, মানে অন্ধকার করে ও দাঁড়িয়েছিল। নিজের বাড়িতে যেরকম আমাদের রাত্রিবেলা আমরা অনেকেই ওয়াশরুমে গেলে আর লাইট জ্বালার দরকার পড়ে না, সেরকম ও কিন্তু লাইটটাও জ্বালেনি, ঠিক আছে। ও বারান্দায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খাচ্ছিল। তো ও দেখছে ওরকম, খুব অদ্ভুত লাগলো ওর যে রাত্রি 3:30টার সময় কারা এরা, তাহলে কি ওই বিয়েতে জল সইতে টইতে আসে ওরকম কেউ? তো ভাবছে না, জল সাজতে এলে তো সে গান হবে, বাজনা হবে, তারপরে আরো অনেক লোকজন থাকবে, এরকম দুটো লোক তো থাকবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে দুজন আসছে তো ভালো কথা, তো ওদের হাতে এরকম থালা প্রদীপ, এগুলো কি করতে যাচ্ছে ওরা? তো ওরা খুব কিউরিয়াস হয় ব্যাপারটাতে যে এরা কারা, ওরা কি করতে যাচ্ছে। তো ওরা আস্তে আস্তে ও দাঁড়িয়ে থাকলো ওখানটাতে যে দেখি তো এরা কি করে। ওই দুটো ভদ্রমহিলা আস্তে আস্তে গেল, যখন একদম নিচ দিয়ে ক্রস করছে ও মোটামুটি বুঝতে পারে রাতের অন্ধকারে, আর যেহেতু স্ট্রিট লাইটটা পড়ছিল, একজন, মানে ওটা মা মেয়ের কম্বিনেশন, মানে প্রবাবলি ওটা মা মেয়ে হবে। একজন বেশ মাঝ বয়স্কা একটা মুসলিম ভদ্রমহিলা, কারণ তার সালোয়ার গেট আপটা দেখে মনে হচ্ছিল, আর আরেকটা কালো রঙেরই বোরখা পরা একটু বাচ্চা করে মেয়ে, কিন্তু দুজনের ফেসটা ওপেন করা ছিল, ঠিক আছে, যার জন্য মুখটা দেখা যাচ্ছিল। একজন একটু মাঝ বয়স্কা হবে আর আরেকজন হচ্ছে তার মেয়ের বয়সী হবে, সে হয়তো খুব বেশি হলে কত, মানে হয়তো 13-14 বছরের একটা বাচ্চা মেয়ে হবে এরকম। এবং দুজনের হাতে এরকম থালার মধ্যে এরকম প্রদীপ দেওয়া আছে বসানো, আর চারা নানান রকমের আরো কি সব ইকুইপমেন্টস রাখা আছে। তো ও তো বুঝতে পারেনি। এবার ও দেখছে ওরা দুজন গেল, গিয়ে ওই মানে বিল্ডারের যে বাউন্ডারিটা আছে, ওই বাউন্ডারির যে গেটটা, ওই গেটটার সামনে দাঁড়িয়ে ওখানে গিয়ে বসে না ওই পটলি করে, যেগুলো কি ছিল ও জানে না, ওগুলোকে এরকম পুটলিগুলোকে বসে বসে খুলছে, মানে দূর থেকে যতটুকুনি বোঝা যায় ততটুকুরা বুঝলো। ওই পুটলিগুলোকে এরকম খুললো, কিছু জিনিস ওর মধ্যে থেকে বার করে, ওই যে প্রদীপের যে আলোটা, ওই আলোটাতে কিছু পোড়াচ্ছিল, কারণ ওই আলোর শিখাতেই বোঝা যাচ্ছিল পটপট করে জিনিসটা ফুটছে। আর দেখবে রাতের অন্ধকার যখন চারিদিক নিস্তব্ধ, দূরেও কোনো জায়গায় কিছু একটা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়, আওয়াজটাও শোনা যায়। ওই যে কিছু একটা পোড়ালে পটপট করে যে আওয়াজটা, এত নিস্তব্ধ চারিদিকে, সে আওয়াজটাও হালকা বুঝতে পারছে। তার সত্ত্বে শুধু তাই নয়, মানে দেখছে যে ওই যে মেয়েটি ছিল, যে বাচ্চা মেয়েটা টপ করে মানে পাঁচিলটাকে টপকিয়ে ওপারে গেল। ওপারে গিয়ে ওই মানে বিল্ডারের যে অফিস রুমটা, সেই অফিস রুমটার সামনে বসে কি সব ফেললো বা কিছুটা করলো। এবার অত দূরে তো ওরা আইসাইডটা যাচ্ছে না, ও তো আর বুঝতে পারছে না কি করছে, বাট কিছু ফেললো। দেন আবার ওইলো, এসে পাঁচিলটা টপকে ও বেরিয়ে চলে আসলো। দিয়ে আবার দুজন ভদ্রমহিলা ওখান থেকে যাবতীয় সমস্ত কিছু গোছ করে, মানে যা যা ছিল পুটলি টুটলি প্রদীপ সমস্ত কিছু নিয়ে এরকম আবার তুলে আবার যে রাস্তায় এসেছিল সেই রাস্তায় ব্যাক করে চলে গেল। তো ওর এত অদ্ভুত লেগেছিল বিষয়টা, ও কিন্তু পুরো জিনিসটা ওখানে দাঁড়িয়ে পুরোটা দেখেছিল। দেখার পর ও ঘরে চলে আসে। পরের দিন সকালবেলা তখন ওর বায়োলজি এক্সামের টেনশন, ওর মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গেছে, ও পরীক্ষা দিতে চলে গেছে। এবং তারপরে তো হুড়ুর করে ওর পরীক্ষা চলছে, ও পরীক্ষা নিয়েই ব্যস্ত। তো এই বিষয়টাকে আলাদা করে ওর বলার মতো কাউকে প্রয়োজনীয়তা অনুভব করেনি এবং ও কাউকে বলেওনি।
এক সপ্তাহ পরে, যেহেতু ওই বিল্ডার ওদের পাড়ারই, তো ওদের সাথে ভালো, ওদের বাড়িতে যাতায়াত আছে, হঠাৎ করে একদিন ওর মার মুখে কথা শুনছে যে জানিস তো ওদের না হঠাৎ কি হয়েছে যে বিজনেসে মনে হয় কাকু অনেক বড় একটা লস খেয়েছে, এবং তারপর থেকে কাকুর খুব শরীর খারাপ। এই শরীর খারাপ করতে করতে নাকি তারা এমন হঠাৎ করে 1 মাসের মধ্যে এত ডেনায় ডুবে গেছে যে ফ্যামিলিটা নাকি ওই পাড়াতে সব থেকে রিচ কনসিডার্ড এবং সব থেকে ভালো একটা পজিশন হোল্ড করতো পাড়াতে, মানে সব লোকেরা মান্যগণ্য করতো আর কি। তো সেই লোকটা হঠাৎ করে পুরো শয্যাশায়ী, এবং 1.5 মাসের মধ্যে ওই রকম একটা হট্টা গট্টা পাওয়ারফুল, মানে কেউ কথা বলতে ভয় পেত, মানে পাড়ার ডন টাইপের, কেউ কিছু বলতে হলে মেরে দেবে এরম টাইপের, এত সুন্দর নিজে বডির বিল্ডিং করতো, তো নিজেও খুব মানে একদম স্ট্রাকচারালি খুব স্ট্রং ছিল, ভেতর থেকে নিজের ফিটনেস চেক আপ করাতো, রেগুলারলি জিম করতো। তো সেইরকম একটা হট্টা গট্টা মানুষ হঠাৎ করে সে শয্যাশায়ী, এবং তারপর জাস্ট 1.5 মাসের মধ্যে উনি মারা যান। তো ওই মেয়েটা বলছে তখনও দিদি না, আমি তখন আর কি আমার মাথায় একটা জিনিস স্ট্রাইক করছে যে ব্যাপারটা কিরকম একটা অড লাগছে না, মানে আমি ওই জিনিসটা দেখলাম, তারপর জাস্ট 1.5 মাসও কাটলো না। তো এরপরে ওরা যেদিনকে গেছিল আর কি, ওনার কাজ ছিল মৎস্যমুখ যেদিন ছিল আর কি, সেই মৎস্যমুখের দিন ও গেছিল। তো বলে আমি গেছি না, আমি দেখছি কি ওই আন্টি খুব কাঁদছেন, এবং আন্টি না খুব হাওয়া করে কেঁদে বলছে দিদি গো জানি না কি থেকে কি হয়ে গেল, মানে আমার এত ভালো একটা ফ্যামিলি, আমার এত ভালো সবকিছু চলছিল, আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এরকম, সেই জায়গায় হঠাৎ করে মানে এতটা মানে অবনতি ঘটে গেল হট করে, মানে পুরো বিজনেস পড়ে গিয়ে এত টাকার দেনা হয়ে গেল, কোথা থেকে সমস্ত পাওনাদাররা এসে জুটলো, উনি মানে শয্যাশায়ী হয়ে গেলেন, তারপরেই উনি এইভাবে মারা গেলেন। আমি আর আমার ছেলে এখন পুরো পথে বসে গেছি, আমরা কি করব বুঝতে পারছি না, ভীষণ কান্নাকাটি করছে। তো এটা দেখার পর ওর একটা প্রচন্ডভাবে একটা ইনটিউশন আসে যে তাহলে মাস্ট বি দেয়ার। তো বাড়িতে এসে ওর মাকে এই কথাটা শেয়ার করেছিল, বাড়িতে এসে ও মাকে বলে যে মা জানো তোমাকে না একটা কথা আমি বলিনি, আমি ঠিক 1.5 মাস আগে পরীক্ষা যখন চলছিল আমি একটা জিনিস নোটিস করেছিলাম, সেদিন রাত্রবেলা আমি জল খাচ্ছি, আমি দেখছি বারান্দার নিচ থেকে 2জন মহিলা গেল, এবং সেই মানে একজন মুসলিম ভদ্র মহিলা আর একজন বোরখা পরা, তার সাথে একটা বাচ্চা মেয়ে ছিল, তো ওইখানে কিছু করলো অ্যান্ড দেন ঢুকেও আবার কিছু একটা করে এলো ওর ভেতরে। তো আমি জানি না এটা তার কনসিকুয়েন্স কিনা। তো ওর মা বলে যে দেখ কাটা ঘায়ে নুনের ছিটের মতন ব্যাপার হয়ে যাবে, এসব ওরা মানবে কি মানবে না সেটাও জানি না, তো ফালতু আমরা এই সমস্ত কথা এখন বলতে গেলে আবার নিজেদেরই একটা অফেন্সিভ লাগছে, তো দরকার নেই, কিছু বলতে হবে না, ব্যাপারটা চেপে যা। তো ওরা বলেনি, ও আমাকে বলছিল যেন দিদি আমার একটা কোথাও গিয়ে না তাও মনে হচ্ছে যেটাকে আমার একবার ওদেরকে বললে ভালো হতো, ওরা যদি ম্যাজিক কিছু কি ব্ল্যাক ম্যাজিক বা কিছু হয়েছে যেটা কাটাতে পারলে ওদের কিছু সুরাহা হতো, কিন্তু এটা ভয়ও লাগছে যে বলতে, যে হয়তো বলতে পারে যে এতদিন পরে বলছো কেন, আগে কেন বলনি, মানে এখন তো সেটা বলবেই, কেননা এত বড় বিপদ ঘটে গেছে। হয়তো এমনি নর্মালি বললে বলতো যে তোমাদের যত পাগল পাগল কথা না, এসব কিছু হয় না, কারণ ওরা এতটাই উদ্ধত প্রকৃতির যে ওরা মানবেই না এসব। বাট যাই হোক, আবার একটা মনে খুদ ধরানো, তো ওরা আর আলাদা করে যেচে পড়ে কিছু বলতে যায়নি, খুব ক্লোজও নয় অ্যাকচুয়ালি, ওই নেবার মানে নেবারের মতোই, তো আর কিছু বলেনি। বাট ওর একটা কোথাও মানে বিষয়টাকে ভীষণ রিলেটেবল লাগলো যে এইরকম আকস্মিকভাবে পুরো এতটা ডাউনফল, তার উপরে মানে ফাইন্যান্সিয়াল ডাউনফল, তারপরে আবার উনি মারা গেলেন এইভাবে, একটা এত স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং তার ফিজিক, কি করে এটা করতে পারলো এই 1.5 মাসের মধ্যে, কি হয়ে গেল, এটা বিরাট ব্যাপার। তো এখন এই পরিবারটাও ইভেন খুব সাফার করছে, মানে এত ধার দেনা রেখে উনি এইভাবে চলে গেলেন, এবারে কি হলো, মানে সব পাওনাদাররা এসে তাদেরকে ধরছে, মানে এখন ওনারা পালিয়ে বাঁচতে পারলে বাঁচে। এখন পরবর্তীতে কোনো সময় কথায় কথায় ওরা মা মেয়েতে যখন ডিসকাস করছে, তখন ওরা বলছিল যে হতে পারে ধরো প্রমোটার মানুষদের যা হয় আর কি, মানে অনেক রকমের তো বাজে ব্যাপার থাকে, হয়তো কারোর সাথে এরকম কিছু একটা করেছে, এমনভাবে ডিচ করেছে তাকে, কে ওই মহিলা মেয়েটি বা কে ছিল সেটা ভগবান তিনিই জানে, বাট কোনো কারণে হয়তো তারা তাদের প্রাপ্যটা বুঝে নিতে পারেনি, কিছু তো সমস্যা ডেফিনেটলি হয়েছিল, যার জন্য কোথাও গিয়ে ওটার কারণেই হয়তো এত বড় বিপত্তিটা ঘটলো, মানে জাস্ট 1.5 মাসের মধ্যে পুরো পাশাটা পাল্টে গেল। এটা একটা মারাত্মক, মানে যদি মানি আমরা তাহলে ব্ল্যাক ম্যাজিকের ইনসিডেন্ট, আর যদি কেউ মনে করে যে এটা কোইন্সিডেন্স বা এটা হতে পারে যে একটা খুব কাকতালীয় ম্যাটার, তাহলে তাই, সেটা মান্যতা দেওয়াটা তার নিজের একদম ব্যক্তিগত ব্যাপার, সেই জায়গায় আমার কোনো হস্তক্ষেপ নেই। তো মানো ইয়া না মানো, এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল।
আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট তো ফুল ফ্যামিলিটার বিপদ ডেকে আনতে পারতো, শুধু লোকটারই কি টার্গেট হয়েছিল? না, বললাম তো, পুরো ফ্যামিলিকে যে সবাইকে মেরে দিতেই হবে তো ওটাই যে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট হবে তা তো নয়। তার মানে এই যে তাদের একটা এইরকম পরিস্থিতিতে এসছে, এখন তারা পালিয়ে বাঁচতে পারলে বাঁচে, তো এটাও কি ম্যাটার করে না একটা পরিবারের জন্য? ডেফিনেটলি ম্যাটার করে। আচ্ছা, ঠিক আছে। তো এই একটা ইনসিডেন্ট, আর একটা বললাম যেটা ছোট্ট ফাও ইনসিডেন্ট, ওটা একবার বলে দিই, ওটা বলে আমি যাবো হচ্ছে আমার ইউটিউবে। আচ্ছা, পার্থ সরকার, পার্থ আমাকে ইনসিডেন্টটা অনেকদিন আগে পাঠিয়েছে নভেম্বরে, ঠিক আছে? ও আমাকে প্রচুরবার রিকোয়েস্ট করেছে যে দিদি তুমি বলো, তাই আমি একটুখানি ছোট্ট করে ওর স্টোরিটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে পুরীতে ও গেছিল, স্বর্গদ্বারের ওখানে একটা হোটেল ওরা নিয়েছিল, মানে স্বর্গদ্বারে শ্মশানের এতটাই কাছে ওদের ওই ইয়েটা ছিল, হোটেলটা বা গেস্ট হাউসটা ছিল। বেসিক্যালি ওটা গেস্ট হাউস, ওখানে রান্না বান্না করেও খাওয়া যেত, বাট ওরা আর রান্নার হেডেকটা নেয়নি। ও আর ওর একটা বন্ধু গেছিল মানে রথের 3 দিন আগে, স্নানযাত্রার 3 দিন আগে। তো ওখানে গিয়ে ওরা প্রথমে চেক ইন করবে, ওরা যখন ওভার ফোন বুকিং করেছিল তখন ওদেরকে না ফ্রন্ট ফেসের রুম দেখানো হয়েছিল, কিন্তু যাওয়ার পর ওরা বলছে যে সামা ওই রুমটা খালি হয়নি, তো কোনো কারণে তো ওদেরকে একদম পেছনের দিকে রুম দেওয়া হয়, এবং পেছনের দিকে রুমগুলো ওদের একদম পছন্দ হচ্ছিল না, কারণ একদম যে স্বর্গদ্বারের শ্মশানটা সেটা ওই রুম থেকে দেখা যায়। মানে বলছে ইভেন দিদি ওই মানে মরা পোড়ানোর সময় যে একটা গন্ধটা সেটাও মাঝে মাঝে যেন আসছে, আমরা স্মেল করতে পাচ্ছি। তারপর সারাক্ষণই ওই বলহরি ওরি বল পেছন দিয়ে হাজার একটা এরকম মৃতদেহ আসছে আর ওরকম আওয়াজ হচ্ছে। তো আমাদের স্বাভাবিকভাবেই খুব বিরক্তও লাগছিল, আমরা খুব ইরিটেটও হচ্ছিলাম এই বিষয়গুলোতে, আমরা পছন্দ করছিলাম না, বাট কিছু করার ছিল না। তখন অ্যাডভান্স বুকিং আমাদের যেহেতু করা ছিল অ্যাডভান্স দিয়ে, তো আমরা বাধ্য হয়ে ওই রুমটা নিই, এবং ওই নিয়ে থেকে ওরকম একটা বিরক্তি লাগছে যে বাজে বাজে গন্ধ আসছে মাঝে মাঝে। তারপরে ধরো ওরকম সবসময় একটা ব্যালকনির দরজা কতক্ষণ আমি বন্ধ করে রাখবো, একটু ব্যালকনিটা যে খুলবো বাইরে গিয়ে দাঁড়াবো, কিন্তু হ্যাঁ তারপর ওইখানে শ্মশান পেরিয়ে তোমার সমুদ্রটা দেখাও যাচ্ছে হালকা করে ব্যালকনির সাইড দিয়ে। তো ওগুলো বলে একদম রুমটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছিল না। এখন কিছু করার নেই, থাকতে তো হবে যেহেতু অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে ওদের। এইবার যথারীতি রাত্রেবেলা দুজনে বাইরে গেছে, একটুখানি সন্ধ্যেবেলা গিয়ে সমুদ্র সৈকতে ঘুরে টুরে এসে বাড়িতে ডিনার করে ফিরেছে হোটেল রুমে, অ্যান্ড তারপরে ওরা শুতে গেছে। তো যখন শুয়েছে ওরা যে বন্ধুটা সে বলছিল যে ভীষণ গরম গুমোট হয়ে আছে ঘরটা, একটা কাজ কর পেছনের ব্যালকনির দরজাটা খুলে দিয়ে ঘুমো। তো ওরা ব্যালকনির দরজাটা খুলে ঘুমিয়ে পড়ে। তো হঠাৎ মাঝরাতে ওদের ঘুমটা ভেঙে যায় একটা অস্বস্তিতে। দেখবে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেলে কোনো হোটেলে জেনারেটর যদি না থাকে তাহলে দেখবে সব ঘরের লোকজনই উঠে পড়ে, বারান্দায় করিডোরে বেরিয়ে এসে কথা বলে, সেগুলো ইকো হয়, একটা অন্যরকমের অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায়। তো ওরাও ঘর থেকে বুঝতে পারছে যে লোডশেডিং যেহেতু হয়ে গেছে, সবাই যে যার রুম থেকে হয়তো বেরোচ্ছে, বা কেউ হয়তো ক্যান্ডেল চাইছে নিচে রিসেপশনে, তো একটা করিডোরের মধ্যে যাতায়াত কথোপকথন, হয়তো নিচ থেকে লোকে ক্যান্ডেলস দিতে এসছে, বা নিচের লোক ওপরের লোক নিচে যাচ্ছে, কিছু একটা মানে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে আশপাশটাতে। কারণ যতই হোক রাত্রিবেলা এরকম দুম করে কারেন্টটা চলে গেছে, ওদের নিজেদের কাছে ক্যান্ডেলস ছিল, তো ওরা আর আকবারই রিসেপশনে জানাতে যায়নি। ওরা কি করেছে, ওই নিজেদের ব্যাগ থেকে ক্যান্ডেলটা বার করে একটা টেবিলের ওপর ক্যান্ডেলটা জেলে ওরা শুয়ে পড়েছে। এবার যে অ্যাঙ্গেলে ওরা ক্যান্ডেলটা জেলেছে টেবিলের ওপরে, সেখান থেকে একটু মানে একদম যে ডাইরেক্ট পুরো লাইটটা পড়ছে তা না, কিন্তু একটা কর্নার করে, মানে যেখানে একটা আলো আঁধারি মনে হচ্ছে, ব্যালকনিটাও দেখা যাচ্ছে, আবার তার সাথে ওদের বাথরুমের দরজাটা খোলা ছিল, বাথরুমের ওই দরজাটাও খোলা। তো এবার বাথরুমের একটা পোর্শনে এরকম কট করে আলোটা পড়েছে, আর এক বাকি দিকটা ওরকম একটা আলো আধারি মতো পরিবেশটা হয়ে রয়েছে। তো ওই বাথরুমের দিকেও কিছুটা লাইটটা যাচ্ছে, আর ব্যালকনির দিকেও কিছুটা লাইটটা যাচ্ছে। তো ওরা আবার যে যার মতন ক্যান্ডেলটা জেলে অনেকক্ষণ ধরে একটু ফোন টোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছে। তো ওরা শুয়ে পড়েছে, হঠাৎ করে মানে দাম করে পার্থ কি করেছে, একটা মানে পা দিয়ে জোরে কিক করেছে দরজাটাতে ব্যালকনির। তো ওর বন্ধুটা ওর হাতটা এরকম খপাত করে চেপে ধরে বলছে, কি হলো রে, তুই ওখানে মারলি কেন? তো বলছে কিছু না, তুই ঘুমিয়ে পড়। তো তখন ও বলছে না তুই বল না কেন। বলছে কেন, তুই এত ভয় পাচ্ছিস কেন? তো বলছে তুই কিছু দেখতে পেয়েছিস? তখন বলছে কেন, তুই কিছু দেখতে পেয়েছিস? ও বলছে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম, আমি এতক্ষণ ধরে চুপ করে মানে চোখটাও পুরো খুলিনি, আমি জাস্ট এপাশ ফিরে শুয়ে আছি, আমি পরিষ্কার দেখছি বাথরুমের মধ্যে যে পোর্শনটা দিয়ে আলোর পোর্শনটা কেটে গেছে সেটাতে নয়, পেছনের অন্ধকার দিকটাতে কেউ দাঁড়িয়ে আছে। মানে আমার এটা কোনোভাবে মনের ভুল নয়, কেউ দাঁড়িয়ে ছিল ওখানে। সব তো ওখানে এইটা একটা ও দেখেছে। আর একটা দিকে হচ্ছে
এ যে কারণে মানে কিকটা করেছে আর কি ব্যালকনির দরজাতে, ও বলছে যে আমিও সেম সিমিলার জিনিস দেখেছি। কি কোথায়? ও দেখেছে ব্যালকনিতে। ব্যালকনিতে যে আলো আঁধারির মধ্যেও দাঁড়িয়ে দেখছে, মানে আলোটা পুরো পড়ছে না, হালকা একটুখানি অন্ধকারটা কেটেছে জাস্ট, ওখানে দেখছে একটা পুরো পরিষ্কার অবয়ব দাঁড়িয়ে রয়েছে, এবং মানে একদম পরিষ্কার ভাবে সেটা দাঁড়িয়ে রয়েছে, একটা মানুষ যদিও দাঁড়িয়ে থাকে সেরকম। তো ও বললো আমি জাস্ট কি করলাম, আমি ইষ্ট দেবতার নাম নিলাম, দেখলাম তুই ভাই যে দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে থাক, আমাকে প্লিজ বিরক্ত করিস না, বলে ও দাম করে একটা কিক করে দিয়েছে, যাতে মানে বিছানাটার পাশেই ছিল দরজাটা, তো বিছানা থেকেই একটু পাটা বাড়িয়ে একটুখানি দরজাটাকে জোরে একটা কিক করতে ওটা বন্ধ হয়ে গেছে। তোরা দুজনেই ভীষণ ভয় পায়। তারপর সারা রাত্রি ওরা মোবাইলের মধ্যে বোধহয় ভগবানের গান টান চালিয়ে রেখেছিল। পরের দিন সকালবেলা ওদের এক জেঠিমা আছেন, যিনি ওই জয়গুরুর আশ্রমের মেম্বার মনে হয়, সেই ওই জয়গুরুর আশ্রমে ফোন করেন ওই জেঠিমার কাছে। তো জেঠিমা বলেন যে তোরা ওখানে কেন থাকতে গেছিস, তোরা এখানে চলে আয়, আমার এখানে আশ্রমের তো রুম আছে। তো ওরা বলছে আমরা অ্যাকচুয়ালি আগেতে বুকিং করেছিলাম, তো অ্যাডভান্সও পেমেন্ট করা হয়ে গেছিলো, যার জন্য বাধ্য হয়েছি। বলছে ছাড় তুই বাদ দে। তো জেঠিমা ওদেরকে নিতেও এসেছিলেন। তো জেঠিমা যে রুমটায় ঢুকেছে সঙ্গে সঙ্গে উনি নাকি ঢুকে বলেছেন যেটা খুব নেগেটিভিটি এই রুমটার মধ্যে, এই রুমটাতে কিছু তো আছে, তোরা এখানে থাকতে হবে না, তোরা আমার সাথে চল। তো তারপর ওদেরকে নিয়ে আশ্রমে চলে যায়। বাকি দিনগুলো ওরা আশ্রমে ছিল। তারপর ওই আর কি যেদিনকে আর কি রথযাত্রা শুরু হলো তার পরের দিন ওরা আবার ব্যাক করে চলে আসে। তো এটা একটা ইনসিডেন্ট, যে ইনসিডেন্টটা সত্যি খুব স্পুকি, কারণ ডেফিনেটলি আমাদের সাথে খুব সামান্য বা যৎসামান্য ঘটনা আমাদের মনে হতে পারে শুনতে, বাট অ্যাকচুয়ালি যাদের সাথে প্র্যাকটিক্যালি ঘটে এই ঘটনাটা সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর, তার জন্য ওই এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ঙ্কর। কিন্তু একটাই সমস্যা, যেটা হচ্ছে কি ছিল বা কেন ছিল, কোনো ব্যাক অ্যান্ড স্টোরি লাইন নেই। তো আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় যখন এই ধরনের স্টোরিজগুলো থাকে যেখানে কোনো স্টোরি লাইন ফ্রেম করা যায় না। মানে অন্তত কি হয়, একটা বলার জন্য, দেখো ভয়টা তো পাওয়ার জন্য ঠিক আছে একরকম ভাবে এক্সপিরিয়েন্স করতে হয়, কিন্তু আমাকে তো উপস্থাপনা করার জন্য মিনিমাম একটু কন্টেন্ট লাগে। তো এই ধরনের গল্পগুলোর ক্ষেত্রে কোনো আগামুড়ো খুঁজে পাওয়া যায় না আর কি। তো ওটা একটু প্রবলেম হয়ে যায় যে অ্যাকচুয়ালি হোটেলটার মধ্যে কোনো আগে প্রবলেম ছিল কি না, বা এছাড়া আমার কাছে কোনো অ্যাড অন ইনফরমেশন নেই এই স্টোরিটার। তো এটা একটু সমস্যা, যদিও স্টোরিটা ভালো মানে স্পুকি। তো আমি ভাবলাম পার্থ আমার কাছে খুব আদরের একটা ছোট্ট ভাই, আমার এতদিন ধরে রিকোয়েস্ট করেছে, সো আমার এটা শেয়ার করা উচিতই ছিল, তো আমি করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। মেবি শ্মশানের কোনো সোল ছিল, হতে পারে, আই হ্যাভ নো ক্লু। আচ্ছা, তো বোধ হয় শ্মশানের পাশে বলে অনেক সোলগুলো ওখানে অ্যাক্টিভ, হ্যাঁ এটাই আমরা ধরে নিতে পারি, মানে এটা আমাদের ইন্টারপ্রিটেশন যে হতে পারে একদম, যেহেতু শ্মশান লাগোয়া। কিন্তু তাহলেও সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে এই সেম প্রবলেম কি ওই হোটেলের বাকি রুমগুলোতেও আছে, তারাও কি সেম জিনিসটাতে সাপোর্ট করে? বা ধরো বেশ তো চলতি হোটেল, বা যতটা ওর মুখে শুনেছি, তো এত লোক যে আসে তাদের কি কোনো কমপ্লেন নেই, মানে তারা কি এগুলো ফিল করে না? খালি কি ওই রুমটাতেই পারপাসলি অতগুলো নেগেটিভ এনার্জিজ অ্যাক্টিভ, নাকি বাকি রুমেও এই প্রবলেম হয়, বা বাকি হোটেলের সবাইও সবকিছু জানে, আই ডোন্ট নো। ঠিক আছে, বাট পার্টিকুলার ওই রুমের এই ইনসিডেন্টটা ছিল। ওকে, আচ্ছা, তো দিদি পাওয়ের ঘটনাটাও দারুণ লাগলো। এক্স্যাক্টলি, আমারও ভালো তো লাগে, ডেফিনেটলি ভূতের গল্প শুনতেই ভালো লাগে। আচ্ছা চলো, আর আমি এখানে দেরি করছি না, এবারে যাব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, শ্রেয়া সেনগুপ্তা আচার্য আমার চ্যানেল। আর যারা তোমরা আমাকে নতুন জয়েন করছো তাদের জন্য চট করে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। 8240840618, 8240840618 এটা আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের রিয়েল লাইফে যদি এরকম কোনো অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে থাকে আমাকে সেটা শেয়ার করতে পারো, আমাকে জানাবে। আমি ডেফিনেটলি আমার চ্যানেলে, বা আমার দুটো চ্যানেল আছে, যে কোনো চ্যানেলে সেটা শেয়ার করবো। ভূতের গল্প হলে প্রায়োরিটি আমি দিই, সেটা সত্যি ভূতের গল্পে। আর ভূতের বাইরে অন্যান্য জগৎ নিয়ে আমরা প্রচুর কালচার করি, সেই সব গল্পগুলোকে আমি রাখি হচ্ছে আমার নেক্সট চ্যানেলটাতে। ঠিক আছে, শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস অ্যান্ড সত্যি ভূতের গল্প আমার দুটো চ্যানেল। তোমাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং শুনতে পারো প্রতিনিয়ত দারুণ দারুণ রিয়েল লাইফ ভৌতিক ইনসিডেন্টস। ওকে, এগুলো তো অনেক কিছু ব্যাপার থাকে। সৃজনী লিখছে, আচ্ছা সৃজনী, তোর ওই জিনের স্টোরিটা তুই এবার বলবি বলেছিস, ওটা নেক্সট উইক ফোন করবি। আমি এখানে খাতা আনিনি বলে তোর কাছ থেকে স্টোরিটা নিতে পারলাম না। ঠিক আছে, আমাকে তুই নেক্সট দিন ফোন করবি, আমি তোর কাছ থেকে স্টোরিটা নেবো। ওকে, ঠিক আছে, চলো এবার আমি যাচ্ছি আমার ওই চ্যানেলে। দাদা, বাই বাই।